আমাদের আজকের হিরো হচ্ছে অ্যালান, যাকে দেখে মনে হয় সে জীবনে কোনোদিন সূর্যের আলো দেখেনি। ঘাস জিনিসটা যে কি সেটা সে চেনেও না। দিনরাত নিজের অন্ধকার রুমে বসে গেম খেলা আর গেমারদের গালি দেওয়াই হচ্ছে তার মেইন কাজ। প্রপার একজন ডিজেনারেট গেমার বলতে যা বোঝায় আর কি। কিন্তু তার একটা সমস্যা আছে, গেমগুলো তার কাছে পান্তা ভাতের মতো সহজ মনে হয়। সে এমন একটা গেম খুঁজছে যেটা তার গার্লফ্রেন্ড পটানোর চেয়েও কঠিন হবে। তাই সে ইন্টারনেটে সার্চ শুরু করলো পৃথিবীর সবচেয়ে ফালতু ব্যালেন্সিং আর জঘন্য লেভেলের কঠিন গেমের খোঁজে। সার্চ বাটনে ঠিক করার সাথে সাথেই তার পিসি একদম হ্যাং। স্ক্রিনে ভেসে উঠল এক অদ্ভুত অ্যাড। এমন এক গেম যা কখনো শেষ হয় না। তলোয়ার আর জাদুর এক মায়াবী দুনিয়ায় তাকে ইনভাইট করা হচ্ছে। অ্যালান ভাবল, আরে ভাই, আমারে ভয় দেখায় লাভ নাই। আমার এক্সও বলতো আমি নাকি তারে হ্যান্ডেল করতে পারবো না, কিন্তু আমি তো ঠিকই পারছি। গেমের শুরুতে অপশন আসলো ইজি, নর্মাল, এক্সট্রা আর সবশেষে আছে হেল ডিফিকাল্টি। আমাদের অতি উৎসাহী অ্যালান কোনো কিছু না ভেবেই হেল মোড সিলেক্ট করে দিল। গেম থেকে ওয়ার্নিং আসলো, ভাই এটা নিলে কিন্তু রিগ্রেট করারও টাইম পাবেন না, আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু অ্যালান তো প্রো গেমার, সে এক কথায় লক ইন করে নিল। গেমটাকে জানালো এই মোডে লেভেল আপ করতে নর্মাল মোডের চেয়ে 100 গুণ বেশি ইএক্সপি লাগবে। এরপর আসলো ক্যারেক্টার চুজ করার পালা। সোর্ডসম্যান বা স্পিয়ার ইউজার একদম ডাল ভাত, এমনকি হিরো বা ডেমন লর্ড হওয়াও অনেকটা সহজ। কিন্তু সবচেয়ে কঠিন কি জানেন? সেটা হলো সামানার, আর অ্যালান তো এটাই খুঁজছিল। সে সামানার হওয়ার সাথে সাথে তার সোশ্যাল স্ট্যাটাস হয়ে গেল সার্ফ, মানে সোজা বাংলায় বললে ওই জগতের একদম নিচু জাতের সাধারণ মানুষ। গেমটা এখনও আলফা টেস্টিংয়ে আছে জেনেও অ্যালান খুশি মনে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করে নিল। বাটন ক্লিক করার সাথে সাথেই বুম, মনিটর থেকে এক তীব্র আলো বের হলো আর অ্যালান পৃথিবী থেকে ভ্যানিশ। পরের মুহূর্তেই সে নিজেকে আবিষ্কার করল একটা অন্ধকার আর কুসুম কুসুম গরম পানির মধ্যে। ভাবছিল বেশ আরাম তো, কিন্তু পরক্ষণই তার হুঁশ ফিরল। আরে ভাই, আমি এরকম জায়গায় আসলাম কিভাবে? চারপাশটা কেমন জানি চিপা হয়ে আসছে। সে চিৎকার করে বলছে, কেউ আমাকে এখন থেকে বের করো। আর ঠিক তখনই ওপাশ থেকে এক মহিলা জোরে পুশ করলেন। ব্যাস, অ্যালান ডাইরেক্ট পুনর্জন্ম নিয়ে ওই মহিলার পেট থেকে এই আজব দুনিয়ায় ল্যান্ড করল। লবি থেকে সরাসরি রিয়েল লাইফ গেম প্লে। অ্যালান বুঝল গেমের কথা সত্যি ছিল, এটা সত্যি তলোয়ার আর জাদুর দুনিয়া। কিন্তু সে ভাবতেও পারেনি যে সব ইসেকাই অ্যানিমেগুলো আসলে সত্যি হতে পারে। সে তো এতদিন এগুলো নিয়ে শুধু ট্রলই করত। এখন তো আর কথা বলার ক্ষমতা নেই, তাই বাবার কোলে শুয়ে শুধু প্যাঁ প্যাঁ করে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই তার। গেম সিস্টেম তাকে ওয়েলকাম জানালো আর বলল যদি সে সব বাধা পার করতে পারে তবেই এই দুনিয়ার আসল রহস্য জানতে পারবে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 35 বছর বয়সী একজন বেকার গেমার এখন 1 বছরের বাচ্চার বডিতে দারুণ অভিনয় করছে। কথা বলতে না পারলেও তার আগের জীবনের সব বুদ্ধি আর মেমোরি একদম শার্প। তার বাবা রডিন খুব পরিশ্রমী মানুষ, আর মা ডেরশাম মাত্র 20-এর কোঠায় পা পাওয়া এক সুন্দরী নারী। তারা একটা নামহীন গ্রামে থাকে যেখানে জমিদারকে খাজনা দিয়ে তাদের চাষবাস করে খেতে হয়। অ্যালান খেয়াল করল তার বাবা মা একে অপরের প্রতি বেশ রোম্যান্টিক, আর সেটা দেখে সে নিশ্চিত যে খুব শীঘ্রই তার কপালে ভাই বোন জুটতে যাচ্ছে। এক রাতে ডিনার শেষ করে মা যখন তাকে ঘুমানোর জন্য রেখে গেলেন, অ্যালান ভাবল এই তো সুযোগ নিজের স্ট্যাটাস চেক করার। সে বারবার স্ট্যাটাস উইন্ডো ডাকার চেষ্টা করল, কিন্তু কিছুই হচ্ছে না। বেচারা চরম হতাশ। সে মনে মনে ভাবছে, ধুর ভাই, এই সামানার ক্লাস নিয়ে আমি করবটা কি? একটা স্ট্যাটাস উইন্ডো পর্যন্ত ওপেন করতে পারছি না। কিন্তু আজকের দিনটা ছিল তার জন্য লাকি। সে যখন একদম হাল ছেড়ে দিয়ে শেষবারের মতো ট্রাই করল, হুট করে তার সামনে একটা রহস্যময় বই ভেসে উঠল। অ্যালান তো ভয়ে এক্কেবারে শেষ। সে এমন জোরে চিৎকার দিল যে তার বাবা মা দৌড়ে রুমে চলে আসলো। অ্যালান চটজলদি বইটা গায়েব করে দিয়ে এমন ভাব ধরল যেন সে ঘুমে স্বপ্ন দেখছে। বাবা মা চলে যাওয়ার পর সে আবার বইটা বের করল। এটা আসলে তার গ্রিমওয়ার, যেখানে তার সব স্কিল আর স্ট্যাটাস দেওয়া আছে। সে দেখল সে এখন লেভেল 1-এর সামানার। তার কাছে সামান আর ক্রিয়েট নামে 2টা স্কিল আছে। তবে সমস্যা হলো সে এখন শুধু এইচ র্যাঙ্কের পোকামাকড়ার জানোয়ার বানাতে পারবে। অ্যালান বুঝল হেলমোড আসলেই যা তা ব্যাপার না। হঠাৎ বইয়ের একটা পাতা উজ্জ্বল হয়ে উঠল। সেখানে এই দুনিয়ার গড এলমিয়ার একটা চিঠি। এলমিয়া লিখেছে, সরি ভাই, তোমার স্ট্যাটাস উইন্ডো পাঠাতে একটু দেরি হয়ে গেল। যেহেতু তুমি আন্ডার টেস্টিং একটা ক্লাস চুজ করেছো, তাই পেপার ওয়ার্ক করতে একটু টাইম লেগেছে। এখন এনজয় করো। অ্যালান ভাবল, দেরি হয়েছে তো কি হয়েছে, জিনিস তো পাইছি। সে এবার পোকা সামান করার ট্রাই করতে লাগলো, কিন্তু কোনো জাবুতেই কাজ হচ্ছে না। তখন তার মাথায় আসলো, আরে আগে তো ক্রিয়েট স্কিল দিয়ে কার্ড বানাতে হবে, তারপর না সামান। যেই ভাবা সেই কাজ, সে একটা ইনসেক্ট কার্ড বানিয়ে ফেলল। কিন্তু তখনই তার মায়ের পায়ের আওয়াজ পেয়ে সে আবার ঘুমের ভান ধরল। আস্তে আস্তে সে নিজেও ঘুমিয়ে কাদা। পরের দিন বাবা মা কাজে ব্যস্ত থাকতেই অ্যালান শুরু করলো তার আসল খেলা। নীল আলোর গোল্লায় পুরো রুম ভরে গেল, আর সেখান থেকে জন্ম নিল পেল্লাই সাইজের এক ঘাস ফড়িং। অ্যালান তো দেখে সে ফড়িংটাকে অর্ডার দিচ্ছে, কিন্তু ওটা তো আস্ত একটা বলদ, কোনো কথা শোনে না। অ্যালান বই চেক করে দেখল ফড়িংটার নাম রাখা যাবে। সে নাম দিল ডেঙ্কা।
সে আরও খেয়াল করল এই একটা ফড়িং সামান করার কারণে তার ইন্ডোরেন্স আর অ্যাজিলিটি 1 পয়েন্ট বেড়ে গেছে। খুশিতে সে চিল্লানি দিতেই মা দৌড়ে আসলো, আর এসেই যখন দেখল বিশাল এক ঘাস ফড়িং, মা এক লাথিতে ওটাকে চ্যাপ্টা করে দিল। বেচারা ডেঙ্কা। কয়েকদিন পর অ্যালান একটা এইচ র্যাঙ্কের ইঁদুর বানালো, যেটা তার এইচপি আর স্পিড বাড়িয়ে দিল। ইঁদুরটাও কথা শোনে না, তবে স্কাই নামে একটা ক্ষমতা দিয়ে গোল গোল ঘুরতে পারে। অ্যালান একটা সিক্রেট বের করে ফেলল। সে একসাথে 10টা সামান রাখতে পারবে, আর সবার পাওয়ার তার সাথে যোগ হবে। মানে এই বয়সেই সে অন্য সব বাচ্চার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একদিন মা যখন অ্যালানের সাথে খেলছিল, হঠাৎ তার বাবা রডিন রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরল। মা তো ভয়ে চিৎকার দিয়ে উঠল। রডিন জানালো ওই রক্ত তার নিজের না, ওটা আসলে একটা গ্রেট বোর বা বিশাল এক বুনো শূকরের রক্ত, যেটা সে আর গ্রামের শিকারীরা মিলে শিকার করেছে। অ্যালানের খুব শখ হলো ওই দানব শূকরটা দেখার, তাই রডিন তাকে কাঁধে তুলে নিয়ে রওনা দিল। এই প্রথম অ্যালান তার ঘরের অন্ধকার দুনিয়া ছেড়ে বাইরের জগৎটা দেখার সুযোগ পেল। রডিন তাকে আকাশে উড়ন্ত এক ঝাঁক মনস্টার দেখিয়ে বলল, অ্যালান, ওই পাখিগুলোর মতো মুক্ত হতে শিখো, আকাশই যেন হয় তোমার সীমানা। অ্যালান মনে মনে ভাবল, রাখেন আপনার এই সব মোটিভেশনাল প্যাচাল। সে রডিনের কাঁধেই ঘুমিয়ে পড়ল। গন্তব্যে পৌঁছানোর পর রডিন তাকে জাগিয়ে তুলল। শূকরটা দেখে অ্যালানের চক্ষু চড়ক গাছ। ওটা তার কল্পনার চেয়েও বিশাল। একদল মানুষ ওটাকে কাটাকাটি করছে। তখনই গেরডা নামের এক লোক এসে চিল্লিয়ে বলল, সবাই আমাদের আজকের হিরো রডিনের জন্য তালি দাও, আজকের শিকারের এমভিপি কিন্তু ওই। রডিন একটু লজ্জা পেয়ে টপিক ঘোরানোর জন্য সবার সাথে তার ছেলের পরিচয় করিয়ে দিল। গেরডা তো অবাক, 1 বছরের বাচ্চা এত ভদ্র আর স্মার্ট হয় কিভাবে। গেরডার কাছ থেকে অ্যালান জানতে পারল ওই গ্রেট বোর হচ্ছে একটা সি র্যাঙ্ক মনস্টার, যেটাকে মারতে 20 জন শক্তপোক্ত মানুষ লাগে। অ্যালান মনে মনে ওটাকেই নিজের শক্তিশালী হওয়ার মাপকাঠি বানিয়ে নিল। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। টানা ট্রেনিংয়ের পর অবশেষে অ্যালান লেভেল আপ করল। তার গ্রিমোয়ারে এখন নতুন নতুন স্কিল আনলক হয়েছে। সে এখন জি র্যাঙ্ক সামান তৈরি করতে পারে, এমনকি 2টো সামানকে জোড়া লাগিয়ে ফিউশনও করতে পারে। তার সামান ধরে রাখার ক্ষমতাও ডাবল হয়ে গেছে। অ্যালান তো খুশিতে গদগদ, ভাবছে এখন তার স্ট্যাটাস ডাবল স্পিডে বাড়বে। গ্রিমোয়ারটা এখন তার মনের কথা পড়ে ডায়েরির মতো লিখে রাখতে পারে, যদিও ওটা তার কাছে খুব একটা কাজের মনে হলো না। সে চাইল 2টো ইঁদুরকে ফিউজ করতে, কিন্তু বারবার নট এনাফ মানা দেখাচ্ছে। ইভেন একটা জি র্যাঙ্ক সামান তৈরি করতে গেলেও মানা শেষ হয়ে যাচ্ছে। অ্যালান নিজের ভাগ্যকে গালি দিয়ে বলল, কেন যে এই হেল মোড চুজ করতে গেলাম। সময় তো আর থেমে থাকে না। অ্যালানের বয়স এখন 3 বছর। তার মানা ক্যাপাসিটি বাড়ায় সে এখন জি র্যাঙ্ক ক্রিয়েচার সামান করতে পারে। সে একটা জি র্যাঙ্ক পোকার সাথে একটা জি র্যাঙ্ক জানোয়ার ফিউশন করে একটা পাখি বানালো। এই পাখিটা বেশ বুদ্ধিমান, কথা শোনে আর মানুষের গলার আওয়াজ নকল করতে পারে। মজার ব্যাপার হলো এই গল্পের রাইটার মনে হয় বায়োলজি ক্লাসে ঠিকমতো যায়নি, কারণ সে একটা ব্যাঙকে ইনসেক্ট বা পোকা হিসেবে দেখাচ্ছে। এই ব্যাঙের ক্ষমতা হলো শত্রুকে রাগিয়ে নিজের দিকে টেনে আনা, আর আছে একটা মোল যে বিশাল গর্ত খুঁড়তে পারে। অ্যালান ভাবছিল তার এই নতুন সামানগুলো বেশ কাজের, কিন্তু যুদ্ধ করার মতো বুদ্ধি এদের এখনো হয়নি। হঠাৎ সে এক চেনা কণ্ঠ শুনতে পেল, আর তার কলিজা শুকিয়ে গেল। তার বান্ধবী ক্রিনা খেলতে এসেছে। ক্রিনা তাকে জোর করে নাইট সাজিয়ে কাঠের তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করল। ভাই, অ্যালানের গায়ে সামানদের দেওয়া পাওয়ার যতই থাকুক না কেন, এই পিঙ্ক হেয়ার পিচ্চি মেয়ের কাছে সে পাত্তাই পাচ্ছে না। ক্রিনা প্রো প্লেয়ারদের মতো তলোয়ার চালিয়ে অ্যালানের তলোয়ার একদম ভেঙে চুরমার করে দিল। দিনের শেষে অ্যালান মাটিতে শুয়ে হাঁপাচ্ছে, একদম বাজেভাবে পরাজয় বলতে যা বোঝায়। বিকেলে ক্রিনা চলে যাওয়ার পর অ্যালান তার প্রেগনেন্ট মায়ের বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ডিনারের সময় সে হঠাৎ তার বাবা মাকে বলল, বাবা, কাল থেকে আমি তোমাদের সাথে আলু তুলতে যাব। মা তো এখন এই অবস্থায় বেশি কাজ করতে পারবে না। তার বাবা মা তো শুনে তারা ভাবছে 3 বছরের পিচ্চি বলবে কি। তারা তাকে বোঝানোর চেষ্টা করল যে সে এখনো অনেক ছোট, এসব ভারী কাজ করা তার সাজে না। কিন্তু অ্যালান কি আর দমার পাত্র? বাবা মা তাকে বুঝিয়ে বললেন যে একদিন না একদিন তো তাকে এই ক্ষেতের কাজই করতে হবে, তাই এখন এই অল্প বয়সে তার এত কষ্ট করার দরকার নেই। এখন সময় শুধু ক্রিনার সাথে খেলাধুলা আর চিল করা। অ্যালান বুঝতে পারল তার বাবা মা কেন এত দুশ্চিন্তা করছেন। আসলে তারা নিজেরা সারা জীবন এই সার্ফ ক্লাসে আটকে আছেন, তো তাই তারা ভাবছেন ছেলেও বড় হয়ে তাদের মতোই কৃষক হবে। আর 3 বছরের একটা বাচ্চা হাড় ভাঙা খাটুনি খাটুক, এটা কোনো বাবা মাই চায় না। অ্যালান তাদের কথা মেনে নিলেও মা ডেসা হঠাৎ এক মোক্ষম প্রশ্ন করে বসলেন, আচ্ছা বাবু, তোমাকে ইদানিং পেছনের উঠানে গাছের দিকে পাথর ছুঁড়তে দেখি কেন? অ্যালান তখন এক এপিক ডায়ালগ দিল।
সে নাকি জঙ্গল থেকে আসা বিপজ্জনক মনস্টারদের হাত থেকে তার মাকে বাঁচানোর ট্রেনিং নিচ্ছে। রোডিন তো শুনে গর্বে বুক ফুলিয়ে অ্যালানকে কোলে তুলে নিল। এদিকে অ্যালান মনে মনে গিল্টি ফিল করছে, কারণ সে তো আসলে অন্য কোনো স্কিল শেখা যায় কিনা সেটা ট্রাই করছিল। মা আবার বললেন, তাহলে ক্রিনাকেও রক্ষা করো কিন্তু। অ্যালান মনে মনে ভাবল, আরে মা, ওই টমবয় মেয়ে কোনো বিপদে নাই, বরং সে নিজেই একটা আপদ। রোডিন আশা করছে এই দুটা বাচ্চা যেহেতু নাইট নাইট খেলতে পছন্দ করে, তাই 5 বছর বয়সের অ্যাপ্রাইজাল সেরেমনিতে যেন তারা ভালো কোনো ট্যালেন্ট খুঁজে পায়। অ্যালান এই সেরেমনি সম্পর্কে জানতে চাইলে বাবা মা বললেন যে 5 বছর বয়সে সবার ট্যালেন্ট চেক করা হয়, আর কপাল ভালো থাকলে এই সার্ফ জীবন থেকে মুক্তি পাওয়ারও একটা সুযোগ মেলে। দেখতে দেখতে শীতকাল চলে আসলো। অ্যালান এখন একটা পোকাকে পুরো একদিন সামন করে রাখতে পারে। সে যখন নিজের এই উন্নতি নিয়ে বেশ প্রাউড ফিল করছে, ঠিক তখনই ক্রিনা আসলো তারে ধোলাই দিতে। ভাই, ক্রিনার হাতে পিটুনি খাওয়াটা এখন অ্যালানের ডেলি রুটিন হয়ে গেল। তবে এর মাঝেই এক অঘটন ঘটে গেল। অ্যালান তার ঘাস ফড়িংটাকে উঠানে খোলা জায়গায় রেখে দিয়েছিল, যেটা দেখে মা এমন এক ভয় পেলেন যে তখনই তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। রোডিন চিৎকার করে ক্রিনাকে বলল তার মাকে ডেকে আনতে, আর অ্যালানকে বলল গরম পানি করতে। অ্যালান মনে মনে আফসোস করছে, ইস, আগের জীবনে যদি অন্তত একটাও বাচ্চা জন্ম দেওয়ার সিমুলেশন গেম খেলতাম, তাহলে তো বুঝতাম এখন কি করতে হবে। ভাগ্য ভালো যে ক্রিনা তার বাবা মা মাটিল্ডা আর গেরডাকে নিয়ে ঠিক সময় চলে আসলো। মাটিল্ডা এসেই সব পুরুষদের লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে নিজে সব দায়িত্ব নিলেন। সারা রাত উৎকণ্ঠার পর যখন কান্নার আওয়াজ শোনা গেল, সবাই ভেতরে গিয়ে দেখল অ্যালানের একটা ছোট ভাই হয়েছে। রোডিন তার নাম রাখল মাস। সবাই খুব খুশি, কিন্তু ডেরশা হঠাৎ খেয়াল করলেন মাস তো আসলে একটা মনস্টারের নাম। রোডিন তো নার্ভাস হয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল, কিন্তু ডেরশা হাসিতে ফেটে পড়লে পরিস্থিতি হালকা হয়ে গেল। অ্যালান ভাবল আগের জীবনে সে ছিল এক বেকার লুজার, কিন্তু এই জীবনে সে এই গেম জয় করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্লেয়ার হবে, আর সাথে সাথে নিজের ফ্যামিলিকেও এই নিচু জাতের তকমা থেকে মুক্তি দেবে। 2 বছর পর রোডিন অ্যালানকে নিয়ে পাশের বড় গ্রামে রওনা দিল। 5 বছর পূর্ণ হওয়ায় আজ অ্যালানের সেই কাঙ্ক্ষিত অ্যাপ্রাইজাল সেরেমনি। রোডিন জানালো এই সেরেমনিতে একদম নিচু জাত থেকে শুরু করে উঁচু জাতের নবাবরা পর্যন্ত সবাই অংশ নেয়। যদি কারো ভালো কোনো ট্যালেন্ট বেরোয়, তাহলে সে তার ভাগ্য বদলে ফেলতে পারে। তবে কম্পিটিশন অনেক বেশি। কারণ জিজ্ঞেস করায় রোডিন যা বলল তার সারমর্ম হল, এই দুনিয়ায় ইন্টারনেট নেই, বিনোদনের অভাব, আর বার্থ কন্ট্রোল তো দূরে থাক, তাই মানুষের কাজই হলো বাচ্চা পয়দা করা। যার কারণে এবছর অ্যালান আর ক্রিনা সহ প্রচুর বাচ্চার ভিড় জমেছে। তারা বড় গ্রামে পৌঁছালো, যেখানে সাধারণ মানুষরা থাকে। ক্রিনা তো স্বপ্ন দেখছে সে সোর্সম্যান হবে আর বড় হয়ে নাইট হবে, কিন্তু আমাদের অ্যালানের পুরো ফোকাস এখন ওই গ্রাম আর তার নিজের ভাগ্যের ওপর। অ্যালান দেখল এই গ্রামটা তাদের গ্রামের চেয়ে অনেক বেশি উন্নত। এখানকার সাধারণ মানুষগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি, কিন্তু তাদের তুলনায় সার্ফদের দেখতে অনেকটা নেশাখোর বস্তির পোলাপানের মতো লাগছে। সে অবাক হলো যে সার্ফ আর সাধারণ মানুষদের একই সাথে এই অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছে, যদিও গ্রামের কেউ এই সার্ফদের দু চোখে দেখতে পারছে না। যাই হোক, তারা চার্চে পৌঁছালো। প্রিস্টরা সবাইকে স্বাগত জানিয়ে বললেন যে ঈশ্বর জন্মের সময় সব বাচ্চাকেই সমান সুযোগ দেন। তারা দেশের কিংবদন্তি বীরদের গল্প শোনালেন, যারা সার্ফ হয়ে জন্মেও পরে হিরো হয়েছিলেন। অ্যালান এতক্ষণে বুঝল এই গেমের সোশ্যাল ক্লাস আর ক্যারেক্টার ক্লাস কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। তারা চার্চের ভেতরে গিয়ে আলতারের সামনে দাঁড়ালো। অ্যালান দেখল সেখানে সৃষ্টিকর্তা এলমিয়ার মূর্তি, সেই এলমিয়া যে তাকে কিছুদিন আগে লেটার পাঠিয়েছিল। শুরু হলো অ্যাপ্রাইজাল সেরেমনি। প্রিস্টরা গ্রামের মোড়ল আর তার ছেলেকে সামনে ডাকলেন। নিয়ম হলো ক্রিস্টাল বলের ওপর হাত রাখতে হবে, আর পেছনের কালো পাথরে তার সব স্ট্যাটাস ভেসে উঠবে। বাটিছাট চুলের এক ছেলে কাঁপতে কাঁপতে হাত রাখল। দেখা গেল তার বুদ্ধি আর লাক ছাড়া বাকি সব স্ট্যাটাস অ্যাভারেজের নিচে। তবে তার ট্যালেন্ট হলো সে একজন মার্চেন্ট বা ব্যবসায়ী হতে পারবে। তার বাবা তো খুশিতে আত্মহারা। অ্যালান ভাবল, আরে ভাই, এত লাভানোর কি আছে? তখনই তার গ্রিমওয়ার পপ আপ করে জানালো যে সবার কিন্তু ট্যালেন্ট থাকে না, তাই ছোটখাটো ট্যালেন্ট পাওয়াও এই দুনিয়ায় বিশাল ব্যাপার। অ্যালান মনে মনে গেমের ডেভেলপারদের থ্যাঙ্কস দিল যে তার গ্রিমওয়ারটা অন্য কেউ দেখতে পারছে না। এরপর এক এক করে সবার চেক করা হলো। এক দুর্ভাগা ছেলের কোনো ট্যালেন্টই বেরোলো না, তাও তার বাবা তাকে জড়িয়ে ধরল। অ্যালান ভাবল, বাহ, আমার বাবা তো একটা টেস্টে ফেল করলেই ত্যায্যপুত্র করে দিত। এরপর আরেক ছেলের এক্স ইউজার ট্যালেন্ট বেরোলো। সবার শেষে বাকি রইল শুধু ক্রিনা আর আমাদের অ্যালান। লেডিস ফার্স্ট পলিসিতে ক্রিনাকে আগে ডাকা হলো। ক্রিনা এক্সাইটেড হয়ে ক্রিস্টাল বলে হাত রাখতেই চারপাশ এক অন্ধ করা আলোয় ভরে গেল। পাথরের গায়ে যা লেখা উঠল তা দেখে প্রিস্টদের চোখ কপালে। ক্রিনার ট্যালেন্ট হলো
সোর্ড লর্ড, আর তার অ্যাটাক পাওয়ার এস র্যাঙ্ক। ক্রিনার বাবা তো খুশিতে পাগল, কারণ তার মেয়ে এখন পুরো ফ্যামিলিকে এই সার্ফ জীবন থেকে টেনে তুলবে। অ্যালান ভাবল, এবার বুঝলাম এই টম বয় মেয়েটার হাতে আমি প্রতিদিন কেন মাইর খাই। অবশেষে আসলো অ্যালানের পালা। সে হাত রাখতেই ক্রিস্টাল বলটা একবার হালকা জ্বলে উকে ধপ করে নিভে গেল, আর পরক্ষণেই ক্রিনার চেয়েও 10 গুণ বেশি আলয় ব্লাস্ট হলো। অ্যালান ভাবল, ব্যাস, এবার দুনিয়া জানবে আমি কত বড় প্রো। কিন্তু তার বাবা রডিন তো পড়তে জানেন না। তিনি প্রিস্টদের দিকে তাকালেন। প্রিস্টরা দুঃখ ভরা মুখে জানালেন, আপনার ছেলের কোনো ট্যালেন্ট নেই। অ্যালান মনে মনে চিল্লিয়ে উঠল, এই কি কস ভাই? সে দৌড়ে পাফরের সামনে গিয়ে দেখল তার সব স্ট্যাটাস ই র্যাঙ্ক, আর তার ট্যালেন্টের জায়গায় এক আজব ক্যাপচা কোডের মতো কিছু একটা লেখা। অ্যালান ডেভেলপারদের গোষ্ঠী উদ্ধার করতে লাগল। একটা স্পেলিং ভুল করার আর জায়গা পেলি না। কিন্তু তখনই রডিন তার কাঁধে হাত রেখে নরম সুরে বললেন, চলো বাবা, বাড়ি যাই। তার বাবা মা মেনে নিলেন যে তাদের ছেলের কোনো বিশেষ প্রতিভা নেই, কিন্তু তাতে তাদের ভালোবাসা একটুও কমল না। তারা বললেন, তুমি যেমনই হও, আমরা সব সময় তোমার জন্য প্রাউড। অ্যালান ভাবল, গরিব হলেও সে আসলেই একটা লাকি ফ্যামিলিতে জন্মেছে। ওই রাতে সে একা বসে চিন্তা করল, তার স্ট্যাটাস মনে হয় এই ই র্যাঙ্কেই আটকে থাকবে, কারণ সে হেল মোড চুজ করেছে। অ্যালান মনে মনে ভাবল, এই তো চাই, এমন গেমই তো খুঁজছিলাম যা খেলতে খেলতে চোখে পানি চলে আসবে। তবে ওই যে তার ট্যালেন্ট কলামে টেক্সট গ্লিচ বা ভুল লেখা ছিল, ওটা নিয়ে সে এখনও ডেভেলপারদের গোষ্ঠী উদ্ধার করছে আর মনে মনে 1 স্টার রিভিউ দিচ্ছে। পরের দিন অ্যালান তার বাবা মার সাথে ক্রিনার বাসায় গেল। গিয়ে দেখল তার বাবা রডেন কেন জানি খিটখিট করছে। ক্রিনার বাবা মা এত বড় পার্টি দিচ্ছে, অথচ রডেন কোনায় মুখ গোমড়া করে বসে আছে। গের্ডা আর রডেনের মধ্যে এক অদ্ভুত কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। রডেন হুট করে গের্ডাকে বলল, গের্ডা, ফালতু ইম্যাচিওর বিহেভিয়ার বন্ধ করো আর মেয়ের ট্যালেন্ট সেলিব্রেট করো। গের্ডা ক্ষেপে গিয়ে বলল, তোর এত বড় সাহস? তুই নিজেই বললি আমাদের ফ্যামিলির সব সম্পর্ক শেষ, আর এখন উপদেশ দিচ্ছিস? সবাই তো অবাক। রডিন তখন বুঝিয়ে বলল যে ক্রিনা এখন সোর্ড লর্ড, সে একদিন বড় নোবেল হবে। তাই গের্ডার উচিত আমাদের মতো গরিব সার্ফদের সাথে মেলামেশা বন্ধ করে হাই সোসাইটিতে কানেকশন বানানো। অ্যালান বুঝল তার বাবা আসলে নিজের বন্ধুর ভালোর জন্যই এই ত্যাগের নাটকটা করছে, যেটা গের্ডা কখনো চায়নি। দুই বন্ধুদের রীতিমতো ঝগড়া লেগে গেল। অ্যালান ভাবল ফাইট সিরিয়াস হয়ে যাচ্ছে। সে ক্রিনাকে বলল থামাতে। ক্রিনা তো উল্টো কাঠের তলোয়ার বের করে ফেলল। ভাগ্য ভালো যে মাটিল্ডা আর দেরসা, দুজনেই মা, এসে দুই পাগলা বাপের কান মোলে ঝগড়া থামিয়ে দিলেন। মাটিল্ডা অ্যালানকে বলল, আরে বাবা, এরা দুজন হলো এই গ্রামের গোকু আর ভেজিটা। আগে তো আরও মারামারি করত, বাপ হওয়ার পর একটু শান্ত হয়েছে। জানা গেল তারা চারজনই ছোটবেলার বন্ধু। নতুন গ্রাম বানানোর সময় তারা একসাথে ভলেন্টিয়ার হিসেবে এখানে এসেছিল এবং একসাথেই ঘরবাড়ি বানিয়েছিল। পুরনো কথা মনে করে দুই বন্ধুর রাগ জল হয়ে গেল, আর তারা মদ নিয়ে বসে পড়ল। পরের দিন গের্ডা যখন গ্রামে কাজ করছিল, খবর আসলো যে রাজকীয় নাইটরা ক্রিনাকে নিতে এসেছে। গের্ডা দৌড়ে গ্রামে গিয়ে দেখল অনেক ভিড় জমেছে। ওই যে বাটি ছাট চুলের মার্চেন্ট ট্যালেন্টওয়ালা ছেলেটা, সে অযথাই অ্যালানকে অপমান করতে শুরু করলো। আরে এই ট্যালেন্টলেস লুজার এখানে কেন? ক্রিনার সাথে সাথে রুখে দাঁড়িয়ে বলল, অ্যালান এখানে আছে কারণ ও অনেক পাওয়ারফুল। ছেলেটা যখন আঙুল উঁচিয়ে তর্ক করছিল, ক্রিনা তো তার আঙুল কামড়েই দিচ্ছিল আর কি। গের্ডা তাকে টেনে ধরল। ঠিক তখনই তলোয়ারবাজিতে ওস্তাদ ক্যাপ্টেন জেনোভের নেতৃত্বে নাইটরা প্রবেশ করল। ক্রিনা তো আসল নাইট দেখে এক্কেরে ফিদা। ক্যাপ্টেন জেনোভ প্রথমে মোরালের সাথে কথা বলে ক্রিনা আর গের্ডাকে ডাকলেন। অ্যালান ভাবল 3 বছর আগে তারা নাইট নাইট খেলা শুরু করেছিল, আর আজ ক্রিনা সত্যি নাইট হয়ে চলে যাচ্ছে। বন্ধুকে বিদায় জানানোর একটা কষ্ট তার মনে দানা বাঁধছিল। কিন্তু তখনই পরিবেশটা একদম বিষিয়ে গেল। জেনোভ এমন একটা প্রস্তাব দিলেন যা শুনে গের্ডা প্রতিবাদ করে উঠল। গের্ডা বলল, আমার মেয়ের বয়স মাত্র 5 বছর, ও কোনোদিন আসল তলোয়ার ধরেনি। আপনারা যে টেস্টের কথা বলছেন, ও সেটা কোনোভাবেই পারবে না। কিন্তু জেনোভ জেদ ধরল। যেহেতু ও সোর্ড লর্ড, তাই ওর জেতাটাই স্বাভাবিক। জেনোভ উল্টো গের্ডাকে অ্যাকিউজ করল যে ও হয়তো মিথ্যে বলে নোবেলদের ধোঁকা দিচ্ছে। গের্ডা বারবার বোঝানোর চেষ্টা করলেও জেনোভ শুনল না। জেনোভ ঠান্ডা গলায় বলল, অ্যাপ্রেজাল নিয়ে মিথ্যে বলা মানেই মৃত্যুদণ্ড। আমাদের এখনই এটা ভেরিফাই করতে হবে যে ও আসলে কতটা যোগ্য। প্রিস্টরা ঘোষণা করল একটা ফেসিং ডুয়েল বা
তলোয়ার যুদ্ধের, যা শুনে সবার আত্মারাম খাঁচা হওয়ার দশা। গেরডা তো পায়ে ধরে কান্নাকাটি শুরু করল। হুজুর, আমার মেয়েটা এখনো দুধের বাচ্চা, ও কিচ্ছু জানে না। কিন্তু জেনোভের এক কথা, যদি ও প্রমাণ করতে না পারে যে ও সোর্ড লর্ড, তবে ওর পুরো ফ্যামিলির জন্য পরপারে যাওয়ার টিকিট কনফার্ম। অ্যালান ভাবল, এই নাইটদের কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তো রীতিমতো জুলুম। কিন্তু তখনই দেখা গেল উল্টো দৃশ্য। একজন নাইট যখন ক্রিনার জন্য একটা চকচকে তলোয়ার নিয়ে আসলো, ক্রিনা তো ওটা দেখে পুরাই মুগ্ধ। তলোয়ার হাতে পাওয়ার লোভে সে নিজেই বলে উঠল, বাবা, আমি ফাইট করব। গেরডা তো নিজের কানে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার আর কিছুই করার ছিল না। শুরু হলো ডুয়েল। এক পাশে পিচ্চি ক্রিনা আর অন্য পাশে নাইটের ভাইস ক্যাপ্টেন লায়েল, যার ট্যালেন্ট হলো সে একজন স্পিয়ার ইউজার। ক্রিনা তার সমান লম্বা তলোয়ারটা নিয়ে সোজোরে ঝাঁপিয়ে পড়ল লায়েলের ওপর। ক্রিনা তো খুশিতে বাকবাকুম হয়ে কোপাচ্ছে, আর লায়েল একদম পাথর মুখ করে ওর সব অ্যাটাক আটকিয়ে দিচ্ছে। সবাই তো অবাক, এতটুকুন একটা মেয়ে তলোয়ার চালাচ্ছে কিভাবে? অ্যালান মনে মনে হাসল, আরে ভাই, 3 বছর যে আমারে ধোলাই দিছে, ও তো এখন প্রো হবেই। কিন্তু হুট করেই লায়েল অ্যাটাক শুরু করল। সে ক্রিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ক্রিনা আবার পাল্টা অ্যাটাক করতে গেল। লায়েল ভয় পেয়ে নিজের অজান্তেই ক্রিনাকে এক লাথি মেরে দেয়ালের সাথে মিশিয়ে দিল। নিজের মেয়েকে লাথি খেতে দেখে গেরডা পাগল হয়ে তেড়ে আসলো, কিন্তু নাইটরা তাকে জাপটে ধরল। অ্যালান আর তার বাবাকেও নাইটরা চেপে ধরল। অ্যালান ভাবল, ক্রিনা সোর্ড গড হতে পারে, কিন্তু বড়দের সাথে লড়াই করা ওর জন্য বড্ড কঠিন। ক্রিনা মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়ালো আর তার চারপাশে এক নীল রঙের ট্যাজ দেখা দিল। লায়েল তো পুরাই প্যানিকড। সে বুঝল ক্রিনা তার এক্সট্রা স্কিল অ্যাক্টিভেট করে ফেলেছে। ক্রিনার চোখ তখন পাথরের মতো শক্ত, কোনো দয়ামায়া নেই। সে পাগলের মতো লায়েলকে অ্যাটাক করতে শুরু করল। তার মারকুটে অ্যাটাকের সামনে ভাইস ক্যাপ্টেন ওষ্ঠগত। শেষমেশ ক্রিনা এক বিশাল চোট দিয়ে লায়েলের তলোয়ার 2 টুকরো করে দিল। ক্যাপ্টেন জেনফ চিৎকার করে যুদ্ধ থামিয়ে দিলেন। ক্রিনার মন খারাপ যে ফাইটটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সে লায়েলকে ধন্যবাদ দিয়ে বলল, বুড়ো মানুষ হিসেবে আপনি বেশ ভালোই লড়লেন। বেচারা লায়েল 24 বছরেই বুড়ো গালি খেয়ে ওর কলিজা ফেটে গেল। পুরো গ্রাম তখন ক্রিনার নামে জয়ধ্বনি দিচ্ছে। গেরডা তো মেয়েকে ফিরে পেয়ে খুশিতে আর গর্বে কাঁদছে। এরপর জেনভ আসলো মাফ চাইতে। গেরডা কথা বলতে না চাইলেও জেনভ আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে ক্রিনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইল। গেরডা রাজি হলো না। তখন জেনভ বলল বন্ধুদের নিয়ে আসতে। ব্যাস, সবাই মিলে মোড়লের বাসায় আড্ডা বসালো। সেখানে সেই বাটি ছাট চুলের ছেলে আর তার বাবাও উপস্থিত। অ্যালান ভাবল, ক্রিনা তো আকাশ ছুঁয়ে ফেলছে, আমি কি ওর ধুলোর তলে হারিয়ে যাব? জেনভ একটা বিশাল ঘোষণা দিল। সে মোড়লকে বলল, আজ থেকে আপনাদের গ্রামের নাম হবে ক্রিনা ভিলেজ। গেরডার সব রাগ এক নিমেষে পানি হয়ে গেল। ক্যাপ্টেন জেনভ আসল কাহিনী ফাঁস করলেন। 3 বছর আগে এক ব্যারনের ছেলেকে সোর্ড লর্ড মনে করা হলেও পরে দেখা যায় সে আসলে চরম লেভেলের দুর্বল। আসলে অনেক নোবেল বা উঁচু জাতের মানুষ তাদের বাচ্চাদের ট্যালেন্ট নিয়ে মিথ্যে রিপোর্ট দিচ্ছিল। তাই এখন থেকে বড় কোনো ট্যালেন্ট পাওয়া গেলেই সেটা যুদ্ধের মাধ্যমে ভেরিফাই করা হয়। জেনভ আবারও মাফ চাইলেন, আর গেরডাও এবার সবকিছু বুঝতে পেরে তাকে ক্ষমা করে দিলেন। জেনভ গেরডাকে বললেন, ক্রিনাকে যেভাবে বড় করতেন সেভাবেই বড় হতে দিন। 12 বছর বয়স হলেই ও একাডেমিতে জয়েন করবে, আর সরাসরি রাজার আন্ডারে নাইট হবে। এটা শুনে সেই কুড়োলওয়ালা ডাগোরা আর তার বাবা লাফিয়ে উঠলেন, হুজুর, আমার ছেলেও কি নাইট হতে পারবে? জেনভ আশ্বাস দিলেন যে একজন টিউটার এই গ্রামে আসবে, আর ডাগোরা যদি মন দিয়ে প্র্যাকটিস করে তবে সেও সুযোগ পাবে। এদিকে আমাদের অ্যালান টেবিল থেকে ফল চুরি করে খেতে ব্যস্ত। ক্রিনা হঠাৎ বলে উঠল, অ্যালান আর আমি একসাথেই একাডেমি যাব। ডাগোরা মুখ বাঁকিয়ে বলল, এই ট্যালেন্টলেস গাধা যাবে একাডেমি? ইম্পসিবল। বাস, ক্রিনা আর ডাগোরার মধ্যে আবার তুলকালাম শুরু। ক্যাপ্টেন জেনভ এবার অ্যালান আর রডিনের দিকে নজর দিলেন। গেরডা তাদের পরিচয় করিয়ে দিতেই বুড়ো নাইট সসম্মানে রডিনের সামনে দাঁড়ালেন। রডিন তো অবাক, একজন নাইট ক্যাপ্টেন আমার নাম জানে? জেনভ বুঝিয়ে বললেন, এই অঞ্চলের ব্যারন আপনার পাঠানো বুনো শূকরের মাংস খুব পছন্দ করেন। আপনার বীরত্বের গল্প ব্যারন পর্যন্ত পৌঁছেছে। অ্যালেন ভাবল, আরে, আমার বাপ তো দেখি হেব্বি চিজ। বাড়ি ফেরার পথে রডিন অ্যালেনকে মোটিভেশন দিচ্ছিলেন। দেখলে তো, সার্ফ হলেও পরিশ্রম করলে সবাই চেনে। তোমার শরীরে আমার রক্ত আছে, প্রাউড ফিল করো। অ্যালেন তখন পকেট থেকে চুরি করা ফলগুলো বের করে দেখালো।
দেখা গেল রডিন নিজেও কয়েকটা ফল চুরি করে এনেছেন। প্রপার বাপ বেটা। হঠাৎ একদিন অ্যালেন এমন জোরে চিল্লানি দিল যেন তার খুব জরুরি কোনো জায়গায় চিমটি লেগেছে। যদিও এই দুনিয়ায় জিপার আবিষ্কার হয়নি, তাই ওটা হবার চান্স নাই। আসলে তার চিল্লানোর কারণ হল বহু বছরের হাড় ভাঙা খাটুনির পর অবশেষে সে লেভেল আপ করেছে। তার আগের সব স্কিল পাওয়ারফুল হয়েছে, আর সে এনহ্যান্স নামে এক নতুন স্কিল পেয়েছে। এখন সে এফ র্যাঙ্কের জানোয়ার সামান করতে পারবে। সে তো ডেলুলু ল্যান্ডে চলে গেল, ভাবছে এই পুচকে লেভেলে সে ড্রাগন সামান করে ফেলবে। সে দেখল তার গ্রিমোয়ারে এখন 30টা কার্ড রাখা যাবে, যার মানে তার স্ট্যাটাস আগের চেয়ে 50% বেড়ে যাবে। যদিও 2 বছর পর লেভেল আপ হওয়ায় সে একটু হতাশ, কিন্তু সে যে প্রতিদিন পাথর ছুঁড়ে গাছের গায়ে বিশাল গর্ত বানিয়ে ফেলেছে সেদিকে তার খেয়াল নেই। এদিকে অ্যালেনের মা আবার প্রেগনেন্ট। অ্যালেন এখন ঘরের সব কাজে সাহায্য করে। মা বাবা জল্পনা কল্পনা করছেন এবার ছেলে হবে নাকি মেয়ে। দেড়শা চাচ্ছেন এবার যেন মেয়ে হয়, কারণ তাহলে নাম রাখার দায়িত্ব তার। তখনই অ্যালেন দেখল তার মানা ফুল হয়ে গেছে। গ্রিমোয়ার খুলতেই গড এলমিয়ারের আরেকটা চিঠি ভেসে উঠল। অ্যালান অনমনে গডের নাম ধরে জোরে ডাক দিল। রডিন এক ধমক দিয়ে বললেন, খবরদার, গডের নাম এভাবে তুচ্ছতাচ্ছিল্য করবি না। অ্যালান বাপের লেকচার এড়াতে বুদ্ধি করে বলল, আরে বাবা দেখো, তোমার হাতের ওই পুরনো ক্ষতটা তো গায়েব হয়ে গেছে। রডিন অবাক হয়ে তাকিয়ে দেখল। রডিন জানালো শূকর শিকারের সময় সে নাকি গডসদের ট্রায়াল বা দেবতাদের পরীক্ষায় পাশ করেছে, তাই তার ক্ষত সেরে গেছে। অ্যালান মনে মনে হাসল, আরে বাপ, ওটা তো লেভেল আপ। এই দুনিয়ার এনপিসিরা লেভেল আপ হওয়াকেই গডদের ট্রায়াল বলে চালায়। সে বুঝল রডিন অনেক দিন ধরে শিকার করছে বলে তার লেভেল বেশ হাই, অথচ সে নিজে এখনও লেভেল 1-এ পড়ে আছে। অ্যালেন জানে বড় হতে হলে তাকে মনস্টার শিকার করতে হবে, কিন্তু সমস্যা একটাই, সার্ফ বা কৃষকরা অনুমতি ছাড়া গ্রামের বাইরে যেতে পারে না। সে তার বাবার কাছে একটু পিন মারল, বাবা, শিকারে গেলে কেমন হয়? রডিন সাথে সাথে ধমক দিয়ে থামিয়ে দিল, খবরদার, জঙ্গল বাচ্চাদের জায়গা না, ওখানে অনেক বিপদ। হতাশ অ্যালান রাতে গ্রিমওয়ার খুলে ডেভেলপারদের চিঠিটা পড়ল। যাক বাবা, তারা সেই টেক্সট গ্লিচ ঠিক করে দিয়েছে। এখন থেকে অ্যাপ্রেইজাল সেরেমনিতে সামনার ক্লাস ঠিকঠাক দেখাবে। এমনকি তারা পোপকেও ড্রিম ইনসেপশন করে জানিয়ে দিয়েছে যে এই নতুন ক্লাসটা আসলে কি। আরও একটা জোস আপডেট হলো, অ্যালানের সব স্ট্যাটাস আগে দেখাচ্ছিল, কারণ গেম সিস্টেম শুধু গ্রোথ স্পিড বা বাড়ার গতি হিসাব করছিল। কিন্তু এখন একটা স্পেশাল পেজ অ্যাড করা হয়েছে, যেখানে তার আসল পোটেনশিয়াল বা ক্ষমতা দেখা যাচ্ছে। অ্যালান দেখল তার অ্যাট্যাক আর এন্ডিউরেন্স কম হলেও মানা আর ইন্টেলিজেন্স একদম এস র্যাঙ্ক। সামানার হিসেবে সে আসলেই মনস্টার, কিন্তু হেল মোড হওয়ায় এই পর্যায়ে পৌঁছানো পাহাড় সমান কঠিন। তবে অ্যালান তো জাদরেল গেমার, সে হার মানার পাত্র না। সে সাথে সাথে তার নতুন এনচ্যান্ট স্কিলটা একটা ঘাস ফড়িংয়ের উপর টেস্ট করল। ফড়িংটা এক মুহূর্তের জন্য সোনালি হয়ে জলজল করে উঠল, কিন্তু যথারীতি তার মা এসে ওটাকে এক লাথিতে চ্যাপ্টা করে দিল। পরের দিন রডিন শিকারে গেলে অ্যালান আবার তার এক্সপেরিমেন্ট শুরু করল। সে বিভিন্ন সামান ফিউশন করে দেখল পোকা আর পাখি একসাথে মেলালে একটা গ্রাস টাইপ বা ঘাস প্রাণী তৈরি হয়। ভাই, এই গল্পের লজিক তো গোকু আর লুফির বুদ্ধির চেয়েও জঘন্য। যাই হোক, এই নতুন সামানটা তার মানা বাড়িয়ে দিল, ফলে সে এখন আরও বেশি ফিউশন করতে পারবে। সে খুশি মনে ওটাকে সামান করল। দেখল ওটা একটা আপেল, যার হাত পা হিসেবে কয়েকটা কাঠি লাগানো আছে। এই জীবন্ত আপেল যুদ্ধ করতে পারবে না, কিন্তু তার একটা ক্ষমতা আছে যার নাম হলো অ্যারোমা বা সুগন্ধ। আপেলটা মাটিতে ঢুকে গিয়ে একটা চারাগাছ বানিয়ে ফেলল, যেখান থেকে খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে। অ্যালান ভাবল, ধুরমিয়া, এ তো ফালতু স্কিল। কিন্তু তার মা গন্ধটা খুব পছন্দ করায় সে গাছটা ওখানেই রেখে দিল। একটু পর ক্রিনা আসলো অ্যালানকে ধোলাই দিতে। যথারীতি মাইর খেলেও ক্রিনা খেয়াল করল অ্যালান আগের চেয়ে একটু ব্যাটার লড়ছে। অ্যালান জানে এর কারণ কি। ক্রিনার সাথে ডেইলি মারপিট করে তার সোয়ার্ড মাস্টারি স্কিল এখন লেভেল 3-তে পৌঁছে গেছে, আর তার সাথে তো সামানদের দেওয়া এক্সট্রা স্ট্যাটাস আছেই। ক্রিনা চলে যাওয়ার পর অ্যালেন আবার সেই গাছের দিকে পাথর ছুঁড়তে লাগল। সে মানসিকভাবে বেশ টায়ার্ড, কারণ এত খাটুনির পরও সে একবারও লেভেল আপ করতে পারেনি। তার উপর ছোট ভাই মাসের দেখাশোনা আর ঘরের সব কাজ তো আছেই। মা তো এদিকে গ্রামের জন্য নতুন নতুন শ্রমিক বা বাচ্চা পয়দা করতে ব্যস্ত। অ্যালন ভাবল, এই পাথর ছোঁড়াছুড়ি করে আদেও কি কোনো লাভ হচ্ছে? তবে একটা বুদ্ধি সে খাটিয়েছে। উঠালের এক কোণায় সে অনেকগুলো সেই আজব আপেল গাছ লাগিয়েছে, কারণ এই গাছের সুগন্ধে মানা রিকভারি টাইম 6 ঘন্টা কমে যায়। পিওর গেমার ব্রেন আর কি। গভীর রাত, অ্যালান আর ডেরশা চিন্তায় অস্থির হয়ে রডিনের জন্য অপেক্ষা করছে, কারণ আজ তার এত তাড়াতাড়ি ফেরার কথা ছিল না। হঠাৎ বাইরে শোরগোল শুনে তারা দৌড়ে গিয়ে দেখল গ্রামবাসীরা রক্তাক্ত রডিনকে কাঠের তক্তায় করে বয়ে নিয়ে আসছে।
রডিনের পেটে বিশাল এক ক্ষত। গেরডা জানালো একটা বুনো শূকরের বাত সরাসরি তার পেটে ঢুকে গিয়েছিল। ভাগ্য ভালো যে তাদের কাছে একটা দামি ওষুধি গাছ ছিল, না হলে রডিন বাড়িতে পৌঁছানোর আগেই মারা যেত। দেড়শা অবাক হয়ে জিজ্ঞেস করল, এত দামি ওষুধ তোমরা কোথায় পেলে? গেরডা জানালো, নাইট ক্যাপ্টেন জেনোবেদ সেদিন ক্রিনার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা হিসেবে কিছু স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, সেই টাকা দিয়েই ওটা কেনা হয়েছিল। গ্রামবাসীরা তখন ক্ষোভে ফেটে পড়ল। সব দোষ ওই হারামি কমনারদের, আমাদের রডিনের এই অবস্থার জন্য ওরাই দায়ী, তারা এখনই বদলা নিতে চায়। কিন্তু গেরডা সবাইকে বুঝিয়ে শান্ত করে বিদায় দিল। মাস কান্নাকাটি শুরু করলে অ্যালান তাকে ঘুম পাড়াতে নিয়ে গেল। এরপর সে চুপি চুপি গেরডার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাকু, বাবা কি সত্যি ওই কমনারদের জন্য আহত হয়েছে? গেরডা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল, আসলে গ্রামের মোড়লের আদেশে এবার সাধারণ মানুষদেরও বুনো শূকর শিকারে নিতে হয়েছিল। এই কমনারগুলো হলো এক একটা ভিতুর ডিম, কিন্তু নাইট ক্যাপ্টেন রডিনকে হিরো বলায় তারা ভেবেছিল রডিন সাথে থাকলে তাদের কোনো ভয় নেই। গেরডা আর রডিন কেউই এদের সাথে নিতে চায়নি, কিন্তু মোড়লের আদেশ তো অমান্য করা যায় না। তার উপর ওই কমনারগুলো ছিল চরম অহংকারী, তারা নিচু জাতের সার্ফদের কাছ থেকে ট্রেনিংও নিতে অস্বীকার করেছিল। শিকারের দিন তাদের কাজ ছিল শূকরটাকে ডিস্ট্র্যাক্ট করা বা মনোযোগ ঘুরিয়ে রাখা, কিন্তু শূকর সামনে আসতেই তারা অস্ত্র ফেলে জান নিয়ে দৌড়। তাদের মধ্যে এক গাধা আবার হোঁচট খেয়ে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গিয়েই রডিন নিজের পেটে শূকরের গুঁতো খায়। কোনো মতে শূকরটাকে মেরে রডিনকে বাঁচিয়ে আনা হয়েছে। গেরডা রডিনের মাংসের ভাগটা কাল পৌঁছে দেবে বলে দেড়শাকে শক্ত থাকতে বলল। পরের দিন সকালে অ্যালান দেখল মা তার বাবার সেবা করছে। সে মাকে একটু রেস্ট নিতে বললেও মা রাজি হলেন না। হঠাৎ রডিন এক ঝটকায় জেগে উঠলেন। তিনি তখনও ভাবছেন তিনি শিকারের ময়দানে আছেন। ফ্যামিলিকে সামনে দেখে তিনি শান্ত হলেন। এই আবেগমহন মুহূর্তে অ্যালানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে উপলব্ধি করল সে এতদিন সময় নষ্ট করছিল। সে শুধু শক্তিশালী হবার পেছনে ছুটছিল, কিন্তু তার পেছনে কোনো লক্ষ্য ছিল না। সে বুঝতে পারল এই দুনিয়াটা তার ফ্যামিলির জন্য কোনো গেম না, এটা তাদের জীবন মরণের লড়াই। অ্যালান আর আগের সেই ঢিলেঢালা গেম আর নেই। এবার তার ভেতরে আগুন জ্বলে উঠেছে ভাইরে ভাই। অ্যালান যখন সিরিয়াস হয় তখন কিন্তু কারো রক্ষা নাই। সে কি এবার ওই কমনারদের শিক্ষা দেবে, নাকি জঙ্গলে গিয়ে একাই সব সাফ করে ফেলবে? এর পরের পার্ট চলুন দ্রুত দেখে নেওয়া যাক এপিসোড 1 থেকে 3 পর্যন্ত কি কি ঘটেছে। ৩৫ বছরের একজন বেকার লুজার গেমার পুনর্জন্ম পায় এক জাদুর দুনিয়ায়। তবে গেমার বুদ্ধি খাটিয়ে সে দুনিয়ার সবচেয়ে কঠিন হেল মোড বেছে নেয়, যেখানে লেভেল আপ করা অসম্ভব কঠিন হলেও পোটেনশিয়াল অনেক বেশি। সে জন্ম নেয় রডিন ও দেড়শার ঘরে, এক নিচু জাতের সার্ফ বা কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই সে তার সামানার ক্লাস ব্যবহার করে গোপনে ট্রেনিং শুরু করে এবং প্রতিবেশী বন্ধু ক্রিনার সাথে মারপিট করে সোর্ড মাস্টারি বাড়াতে থাকে। এর মাঝেই তার ছোট ভাই মাসের জন্ম হয়। ৫ বছর বয়সে গ্রামে অ্যাপ্রেইজাল সেরিমনি অনুষ্ঠিত হয়, যেখানে সবার আসল ক্ষমতা মাপা হয়। ক্রিনা অভাবনীয় সোর্ড লর্ড ট্যালেন্ট ও এস র্যাঙ্ক অ্যাটাক পাওয়ার নিয়ে সবাইকে চমকে দেয়। অন্যদিকে অ্যালানের স্ট্যাটাসে গেমের গ্লিচের কারণে শুধু ই র্যাঙ্ক দেখায় এবং সবাই তাকে ট্যালেন্টলেস মনে করে। তবে অ্যালান দমে না যায়, তার গ্রিমোয়ার বা জাদুর বই নিয়ে গোপনে প্র্যাকটিস চালিয়ে যায়। ক্রিনাকে পরীক্ষা করতে আসা রাজকীয় নাইটের সাথে তার এক রক্তক্ষয়ী লড়াই হয়। ক্রিনা তার লুকানো ক্ষমতা ব্যবহার করে নাইটের তলোয়ার ভেঙে দেয় এবং জয়ী হয়। খুশি হয়ে নাইট ক্যাপ্টেন তাদের গ্রামের নাম বদলে ক্রিনা ভিলেজ রাখেন। অ্যালানও এর মাঝে লেভেল আপ করে এনহ্যান্স স্কিল পায় এবং বিভিন্ন সামান ফিউশন করে নিজের শক্তি বাড়াতে থাকে। কাহিনীতে ট্র্যাজেডি নেমে আসে যখন একদল অহংকারী কমনার বা সাধারণ মানুষের কাপুরুষতার কারণে অ্যালানের বাবা রডিন শূকর শিকারে গিয়ে মারাত্মকভাবে আহত হন। বাবার পেটে শূকরের দাঁত ঢুকে যায় এবং সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এই ঘটনা অ্যালানের চোখ খুলে দেয়। সে বুঝতে পারে এই দুনিয়াটা তার জন্য কোনো গেম নয়, বরং এক নিষ্ঠুর বাস্তবতা। সে সিদ্ধান্ত নেয় সে শুধু শক্তিশালী হবে না, বরং তার এই সামানিং শক্তি দিয়ে নিজের পরিবারকে রক্ষা করবে এবং এই নিচু জাতের তকমা থেকে মুক্তি দেবে। চলেন গল্প স্টার্ট করি। অ্যালান বুঝতে পারল এই দুনিয়ার মানুষগুলো কোনো অ্যানিমেশন না, এরা রক্তমাংসের মানুষ, আর তার পরিবারও একদম সত্যি। বাবার এই জখম তাকে বুঝিয়ে দিল যে এখন আর বসে থাকলে চলবে না। বিশেষ করে বাবা যখন আগামী কয়েক মাস বিছানা থেকে নড়তেও পারবে না, তখন ঘরের হাল তাকেই ধরতে হবে। ভাই, এটা তো পুরাই সিরিয়াস ব্যাপার। ঠিক তখনই গেরডা কাকু রডিনের শিকার করা মাংসের ভাগ নিয়ে হাজির।
রডিনকে বেঁচে ফিরতে দেখে সে খুশিতে গদগদ। গেরডা রডিনকে আশ্বস্ত করল যে এই শীতের সময় গ্রামের বাকিরা তাদের সাহায্য করবে। কিন্তু আমাদের হিরো অ্যালান হুট করে বলে বসল, বাবা, তোমার কাজগুলো এখন থেকে আমি করব। সেই দিন থেকেই অ্যালান কাজে নেমে পড়ল। প্রথমে কুয়া থেকে পানি তোলা, যে বালতি টানতে একজন পূর্ণবয়স্ক মানুষের ঘাম ছুটে যায়, অ্যালান সেগুলো বাচ্চার শরীর নিয়ে হেলাই তুলে ফেলছে। গ্রামের মানুষ তো হাঁ করে তাকিয়ে, এই পিচ্ছির গালে এত জোর কোত্থেকে এলো? আসলে অ্যালান তার সামানদের ফিজিক্যাল স্ট্রেংথ একদম ম্যাক্স করে ফেলেছে। সে জানে লোকে তাকে নিয়ে মাতামাতি করবে, কিন্তু তার চিন্তা নেই, কারণ সবার নজর ঘোরানোর জন্য তো সুপারস্টার ক্রিনা আছেই। এরপর সে গেল আলু তুলতে। গেরিডা কাকু শিখিয়ে দিচ্ছিল 2 হাত দিয়ে আলু উপড়াতে, আর আমাদের অ্যালান এক হাতেই আস্ত ঝাড় টেনে বের করে ফেলছে। সে ভাব মারার জন্য বলল, আরে ভাই, আমি তো রডিনের পোলা। একদিনেই সে সব আলু তুলে সাবার করে দিল। কিন্তু আলু দেখে অ্যালানের মেজাজ খারাপ হয়ে গেল। সারা বছর হাড় ভাঙা খাটুনি করে কৃষকরা, আর অর্ধেকের বেশি আলু নিয়ে যায় ওই জমিদার ব্যারন। কি আর বলবো ভাই, সবখানেই গরিবের মরণ। ওদিকে বাড়িতে এক বিশেষ অতিথি হাজির, গ্রামের মোড়ল, আর সাথে সেই বলদটা যার বোকামির জন্য রডিন আজ এই অবস্থায়। মোড়ল কিছু ফল নিয়ে এসেছে, আর ওই লোকটা রডিনের কাছে ক্ষমা চাইল। রডিন মানুষ হিসেবে ফেরেস্তা, সে তাকে ক্ষমা করে দিলেও মা ডেরসা কিন্তু অত সহজে ছাড়ার পাত্রী না। সে কড়া গলায় শুনিয়ে দিল, সবারই পরিবার আছে, কারো জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার তোমার নেই। উফ, মা তো একদম ফাটিয়ে দিয়েছে। পরদিন অ্যালান একা এক ঘাসের মাঠে গেল তার জিনিয়াস প্ল্যান খাটাতে। সে চায় শীতের জন্য জম্পেশ খাবারের ব্যবস্থা করতে। সে তার ইনভেন্টরি থেকে সব ব্যাঙগুলোকে বের করল। অ্যালানের প্ল্যান ছিল ব্যাঙদের দিয়ে প্রভোক স্কিল ব্যবহার করানো, যাতে বুনো পাখিরা আকৃষ্ট হয় আর সে তাদের ফাঁদে ফেলতে পারে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর কিচ্ছু আসলো না। অ্যালান যখন হাল ছেড়ে দেবে, তখনই দেখল আকাশ থেকে একটা বিশাল পাখি ধেয়ে আসছে। কিন্তু কাছে আসতেই অ্যালানের আত্মারাম খাঁচা। এটা কোনো সাধারণ পাখি না, এটা একটা বি র্যাঙ্ক মনস্টার, যার নাম আলবা হেরন। দানবটা এসেই অ্যালানের সব ফাঁদ চুরমার করে দিল, আর ব্যাঙগুলোকে এক এক করে চ্যাপ্টা করে দিল। অ্যালান প্রথমে ভাবল দৌড়ে পালাবে, কারণ বি র্যাঙ্ক দানবের সাথে লড়াই করা পাগলামি। কিন্তু তার স্ট্যাটাস উইন্ডো দেখে সে সাহস সঞ্চয় করল। সে তার তলোয়ার আর পাথর ছুঁড়ে দানবটার উপর ঝাঁপিয়ে পড়ল, এমনকি এক পাল কুকুর সামান করে পাখিটাকে কামড়ে ধরল। কিন্তু ভাই, দানব তো দানবই। পাখিটা এক ঝটকায় সব কুকুরকে হারিয়ে দিয়ে অ্যালানকে পাল্টা অ্যাটাক করল। সবগুলো সামন্স মারা যাওয়ায় অ্যালান এখন একদম একা। তার সব বাফস চলে গেছে। সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। ঠিক তখনই সেই দানব পাখিটা আবার ঝাঁপিয়ে পড়ল তার উপর। অ্যালান কোনোমতে তলোয়ার দিয়ে ঠেকালো ঠিকই, কিন্তু সে বুঝতে পারল এটাই কি তবে গেম ওভার? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অ্যালানের মাথায় একটা বুদ্ধি খেলল, যেটা সে আগে কখনো ট্রাই করেনি। সে তার নতুন বানানো সেই পোকা বা বাগ টাইপ সামনগুলোকে ছেড়ে দিল পাখিটার গায়ে, আর ম্যাজিকের মতো কাজ হলো। শুয়োপোকাগুলো পাখিটার শরীর থেকে এনার্জি শুষে নিতে শুরু করল, আর পাখিটা ঝিমিয়ে পড়ল। অ্যালান বুঝল, ইয়েস, আমার লজিক কাজ করেছে। সুযোগ বুঝে অ্যালান আবার একপাল কুকুর সামন করল। পোকা আর কুকুর মিলে পাখিটাকে একেবারে কোণঠাসা করে ফেলল। অ্যালান তার শেষ শক্তি দিয়ে দানবটার মাথায় তলোয়ার বসিয়ে দিল। এক মুহূর্তের জন্য যেন পুরো দুনিয়া সাদাকালো হয়ে গেল, আর তার পরের মুহূর্তেই ধপাস, বিশাল দানবটা মরে ভূত। অ্যালানের সামনে তার জাদুর বই ভেসে উঠল। অভিনন্দন, আপনি আলবা হেরন হারিয়ে 100 এক্সপি পেয়েছেন। অ্যালান আনন্দের চোটে এক বিশাল চিৎকার দিল, জিতে গেছি। এটা ছিল তার জীবনের প্রথম মনস্টার হান্ট। সে বুক ফুলিয়ে সেই বিশাল পাখিটাকে টেনে টেনে বাড়ি নিয়ে আসলো। বাড়ির লোক আর বন্ধুরা তো দেখে পুরাই থরথর খাড়ি। একটা পিচ্চি বাচ্চা আস্ত একটা ডি র্যাঙ্কের দানব শিকার করে এনেছে। মা ডেরসা তো অবাক, এটা করলে কিভাবে রে? অ্যালান একদম নিরীহ সেজে ডাহা মিথ্যে কথা বলে দিল, আরে মা, ওটা মাটিতে বসে ঝিমাচ্ছিল, আমি চুপি চুপি গিয়ে কোপ দিয়ে দিছি। ভাই, কি বিনয়! এটাকে বলে আন্ডারস্টেটমেন্ট অফ দ্য মান্থ। ক্রিনা তো একদম ফিদা, কিন্তু ছোট ভাই মাস মরা পাখিটা দেখে ডরে শেষ। বাবা রডিন অ্যালানের মুখে একটা কাটা দাগ দেখে চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু অ্যালান জানালো সে একদম ঠিক আছে। গেরডা কাকু মনস্টারটা পরীক্ষা করতে গিয়ে দেখল ওটাতে কামড়ের দাগ। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, অ্যালান, তুই কি পাখিটাকে কামড় দিছিলি নাকি? অ্যালান নিজের গল্প ঠিক রাখতে উত্তর দিল, কাকু, ঝোঁকের মাথায় কি করছি মনে নেই। গেরডা তো ভাবছে এই পিচ্চি নির্ঘাত এক জ্যান্ত জানোয়ার। পাখিটাকে যখন রক্ত ঝরানোর জন্য উল্টো করে ঝোলানো হচ্ছিল, তখন গেরডা জানালো এটার ওজন 60 কেজি হলেও মাংস হবে মাত্র 20 কেজি, বাকিটা রক্ত আর হাড়। তবে এর পালকগুলো চড়া দামে বিক্রি করা যাবে।
অ্যালান খুশি হলেও পরক্ষণেই তার মন খারাপ হয়ে গেল যখন সে শুনল এটারও 60% ভাগ জমিদারকে দিতে হবে। গের্ডা বুঝিয়ে বলল, ছোটখাটো খরগোশ মারলে জমিদার কিছু বলে না, কিন্তু এত বড় শিকার তারা ছাড়বে না। হঠাৎ গের্ডা পাখিটার পেট চিরে একটা ম্যাজিক স্টোন বের করল। এটাও ট্যাক্সের আন্ডারে পড়ে। তবে গের্ডার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। সে বলল, শোন অ্যালান, ওই কমনরগুলোর ভুলের জন্য তোর বাবা আহত না হলে তুই আজকে শিকারে আসতি না। এই ইমোশনাল ব্ল্যাকমেল খাটিয়ে মোড়লের কাছ থেকে আমরা বেশি ভাগ আদায় করব। অ্যালান মনে মনে হাসল, বাপরে, আমার বাবার বেস্ট ফ্রেন্ড তো দেখি শুধু মাসেলম্যান না, ভেতরে ভালোই বুদ্ধি আছে। এরপর গের্ডা আর অ্যালান মিলে রওনা দিল মোড়লের বাড়ির দিকে। অ্যালান আর গের্ডা কাকু সেই মরা পাখি নিয়ে পৌঁছালো গ্রাম প্রধানের কাছে। প্রধান তো বিশাল দানব দেখে মহা খুশি। গের্ডা চালটা চালল ঠিক মতো। সে প্রস্তাব দিল, আমরা পাখির পালকগুলো ট্যাক্স হিসাবে দিয়ে দেব, কিন্তু মাংসটা আমাদের রাখতে দিতে হবে। প্রধানের মুখ কাঁচুমাচু হয়ে গেল। আরে ভাই, জমিদার তো এবার আরও বেশি মাংস চেয়েছে, আমি কি করব? এবার গের্ডা তার তুরুপের তাস বের করল। সে শুরু করল সেই ইমোশনাল ব্ল্যাকমেল। আমাদের গ্রামের হিরো রডিন যদি ওই অপদার্থ কমনরগুলোর জন্য চোট না পেত, তবে কি আজ আমাদের এই ভিক্ষা করতে হতো? রডিন বিছানায়, ওর পরিবার এই শীতে না খেয়ে মরবে। আর ঠিক সেই সময় আমাদের অস্কার জয়ী অভিনেতা অ্যালান এমন ভাব ধরল যেন সে খিদের চোটে অজ্ঞান হয়ে যাচ্ছে। ভাই, অ্যালানের অভিনয় দেখলে শাহরুখ খানও লজ্জা পাবে। প্রধান এবার পটে গেল। সে রাজি হয়ে গেল। এমনকি অ্যালান যখন জিজ্ঞেস করল, ভবিষ্যতে আরও পাখি মারলে কি মাংস আমরাই পাবো? প্রধান হেসে উড়িয়ে দিল, আরে এই বাচ্চা বলে কি, আচ্ছা যা, যদি মারতে পারিস তবে মাংস তোদেরই। ব্যাস, ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে। প্রধান তো জানে না সে কার সাথে ডিল করছে। পরের দিন অ্যালান আবার ফাঁদ পাতল। এবার আকাশ থেকে একটা না দুইটা দানব পাখি নেমে আসলো। অ্যালান এবার আগের চেয়ে অনেক বেশি প্রো। সে এক নিমেষেই পোকাদের দিয়ে এনার্জি শুষে নিল, পাথর দিয়ে ব্যালেন্স বিগড়ে দিল, আর কুকুরদের দিয়ে কামড়ে ধরে নিজের কাঠের তলোয়ার দিয়ে ফিনিশিং শট দিল। এই প্রথম সে কোনো সামান না হারিয়েই জিতে গেল। হঠাৎ তার জাদুর বই ভেসে উঠল। 1000 এক্সপি পূর্ণ। অভিনন্দন অ্যালান, আপনি লেভেল 2-এ পৌঁছে গেছেন। 6 বছর পর অবশেষে লেভেল আপ। খুশিতে অ্যালান তার বইটাকে জড়িয়ে ধরল। লেভেল 2 হতেই তার হেলথ আর মানা একদম ফুল হয়ে গেল, আর স্ট্যাটাস বেড়ে গেল বহুগুণ। সে দুটো মরা পাখি নিয়ে বাড়ি ফিরল। রডিন তো দেখে অ্যালানকে এখন আর থামায় কে? ক্রিনার সাথে তলোয়ার প্র্যাকটিসে সে এখন এতটাই ফাস্ট যে ক্রিনা তাকে ছুঁতেই পারছে না। যদিও শেষমেশ মনে মনে প্ল্যান করতে করতে সে অন্যমনস্ক হয়ে যায়, আর ক্রিনা তার মাথায় এক বাড়ি দিয়ে নিজের জেতার রেকর্ড বজায় রাখে। মায়ের খেয়েও অ্যালানের হাসি থামছে না। রাতে অ্যালান তার বাবা মাকে নিয়ে বসল। সে বলল, সবাই সিট বেল্ট বেঁধে নাও, এখন এক ইমোশনাল রোলার কোস্টার রাইড শুরু হবে। অ্যালান তাদের এক বিশাল গাঁজাখুরি গল্প শোনালো। সে বলল, যখন তার বয়স 1 বছর, তখন দেবতা এলমিয়া তাকে এক ঐশ্বরিক বাণী শুনিয়েছেন। দেবতা তাকে জ্ঞান আর শক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু সাথে দিয়েছেন এক বিশাল অভিশাপ। তাকে এমন সব বাধা পার করতে হবে যা 100 জন মানুষ মিলেও পারবে না। মা 150 কান্নাকাটি শুরু করে দিলেন। হায় খোদা, আমার বাচ্চার উপর এত বড় পরীক্ষা কেন দিলে? ওদিকে রডিন বেশ গম্ভীর হয়ে লক্ষ্য করল। অ্যালানের মুখের কাটা দাগটা ম্যাজিকের মতো সেরে যেতে দেখে রডিন বুঝে ফেলল ছেলেটা নির্ঘাত ভগবানের পরীক্ষায় পাশ করেছে। রডিন বলল, বাপ, আমি জানি গডদের ট্রায়াল পাশ করলে কেমন লাগে, কিন্তু মা 150 মহাচিন্তায়। সে জিজ্ঞেস করল, তাহলে অ্যাপ্রাইজাল সেরিমনিতে তোর কোনো ট্যালেন্ট দেখালো না কেন? অ্যালান চট করে আরও একটা গাঁজাখুরি গালগল্প ভাদল। সে বলল, মা, আসলে দেবতা এলমিয়া আমাকে বলেছে যে আমার ক্লাসটা একদম নতুন, তাই ওটা মাপা যায়নি। আর ওই যে হেলমোড বা প্রতিবন্ধকতার কারণে আমার স্ট্যাটাসও কম দেখাচ্ছিল। সে খুব সাবধানে তার সামানার পাওয়ার আর পুনর্জন্ম নেওয়ার কথা লুকিয়ে রাখল। কারণ ভাই, সে জানে মনস্টার কন্ট্রোল করার কথা শুনলে গ্রামের লোক তাকে হিরো না ভেবে ডাইনি মনে করে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। 150 ইমোশনাল হয়ে অ্যালানকে জড়িয়ে ধরল। আহারে বাবা, আগে বলবি না? আমি তো ভাবতাম তুই নির্ঘাত পাগল হয়ে গেছিস, তাই সারাদিন ওই গাছের উপর পাথর ছুড়িস। রডিন ছেলেকে সাহস দিয়ে বলল, চিন্তা করিস না বাপ, আমরা তোর পাশে আছি। তবে খবরদার, এই দেববাণীর কথা কাউকে বলিস না, লোকে মিথ্যেবাদী ভাবলে বিপদ হবে। যদিও রডিনের নিজেরই পেটে কথা সইছে না। সে মনে মনে ভাবছে কবে গেরডাকে গিয়ে বলবে যে তার পোলা স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে স্পেশাল অফার পেয়েছে। ক্রিনা সোড লর্ড হলে কি হবে? তার পোলার পাওয়ার তো সরাসরি আসমান থেকে নামছে। শীতের মাঝে অ্যালান আস্ত এক স্তূপ আলবা হেরন শিকার করে ফেলল।
এবার গেরডা কাকু তাকে নিয়ে গেল বাজারে ব্যবসার কলা কৌশল শেখাতে। অ্যালান জিজ্ঞেস করল, কাকু, এই সার্ফ আর কমনারদের মধ্যে তফাৎটা কি? গেরডা বুঝিয়ে বলল, দেখ বাবা, আমরা সার্ফরা 60% ট্যাক্স দেই, কিন্তু কমনাররা বছরে জনপ্রতি নির্দিষ্ট কিছু স্বর্ণমুদ্রা দিলেই খালাস। অ্যালান মনে মনে হিসেব কষল, তার পরিবারকে এই দাসত্ব থেকে মুক্ত করতে হলে মাথাপিছু 10টা গোল্ড কয়েন দিতে হবে। আর মা যেহেতু একের পর এক ভাইবোন দুনিয়ায় আনছে, তাকে খুব দ্রুত 50টা গোল্ড কয়েন জমা করতে হবে, না হলে আগামী বছর ওটা 60 হয়ে যাবে। উফ, অ্যালানের মাথায় তো এখন ক্যালকুলেটর ঘুরছে। বাজারে গিয়ে সে দেখল 1 প্যাকেট মাংসের শুটকি বিক্রি হয় 1 সিলভার কয়েনে। তার মানে 50টা গোল্ড কয়েন কামাতে হলে তাকে অন্তত 500টা বিশাল পাখি মারতে হবে। ভাই, এটা তো পুরাই লেবারগিরি। অ্যালান দমে না গিয়ে এক ওষুধের দোকানে গিয়ে মানা রিকাভারি পোশান খুঁজল, কিন্তু দোকানদার তো ক্ষেপে বোম। আরে পিচ্ছি, এখানে কি রাজপ্রাসাদ পাইছিস? এসব ফ্যান্সি জিনিস আমাদের দোকানে থাকে না। অ্যালান তখন তার জাদুর বইতে বিভিন্ন ঔষধি গাছের ছবি আঁকতে শুরু করল। যখন সে মুলার ফ্লাওয়ারের কথা জিজ্ঞেস করল, দোকানদার একদম ডিফেন্সিভ হয়ে গেল। সে বলল, আরে ওই গেরডা লোকটা তো আস্ত নাছোড় বান্দা। সেদিন অর্ধেক টাকা নিয়ে এসে আমার দোকানে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল তোর বাবার ওষুধের জন্য। দোকানদারের কাছে অ্যালান জানতে পারল গেরডা কাকু তার বাবার জীবন বাঁচাতে কতটা মরিয়া ছিল। অর্ধেক টাকা নিয়ে সে দোকানদারের পায়ে পর্যন্ত ধরেছিল ওই ওষুধি ফুলের জন্য। অ্যালান খুশি হয়ে কৃতজ্ঞতা স্বরূপ দোকানদারকে 1 প্যাকেট মাংস গিফট করল। এরপর সে গেল কামারের দোকানে, কিন্তু তলোয়ারের দাম দেখে তার চক্ষু চড়গাছ হল। 50 সিলভার কয়েন! ভাই, এত টাকা দিয়ে তলোয়ার কেনার চেয়ে হাত দিয়ে লড়াই করা ভালো। ঠিক তখনই সেখানে উদর হল এক বদমাশ পোলা, দাগোরা। সে এসেই অ্যালানকে একটা ঘুষি মেরে বসল আর অর্ডার দিল তার গোলাম হতে। অ্যালান ভাবল, বেটা, তুই কারে কি কস? আমি হলাম হেলমোট সামনার। সে শান্তভাবে তার কাঠের তলোয়ার বের করে দাগোরাকে চ্যালেঞ্জ করল। দাগোরা তার লাঠি নিয়ে ধেয়ে আসলেও অ্যালানের কাছে সে নস্যি। ক্রিনার কাছে মার খেয়ে খেয়ে অ্যালান এখন প্রো। সে এক নিমেষেই দাগোরাকে ধরাশায়ী করে একদম সিগমা সামুরাই স্টাইলে ওখান থেকে হেঁটে চলে আসলো। উফ, সিনটা ছিল দেখার মতো। কয়েক মাস কেটে গেল। রডিন এখন সুস্থ। ওদিকে অ্যালানদের ট্রেনিং গ্রাউন্ডে এখন ভিড় লেগে থাকে। দাগোরা আর মোড়লের ছেলে পালো এখন নিয়মিত প্র্যাকটিস করে। অ্যালান খেয়াল করল তার ছোট ভাই মাস হয়তো ভবিষ্যতে ভালো বল্লমধারী বা স্পিয়ার ইউজার হতে পারবে। এর মাঝেই দাগোরা আবার অ্যালানকে মারতে এসে নিজেই হোঁচট খেয়ে পড়ল। ভাই, দাগোরার কপালটাই খারাপ। কিন্তু শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। এক রাতে রডিন আর গেরডা একদম বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল। জমিদার বা ব্যারন এবার শয়তানি শুরু করেছে। আগে যেখানে 10টা শূকর শিকার করতে হতো, এখন চেয়েছে 15টা। পরের বছর ওটা বেড়ে হবে 20টা। যদি তারা এই কোটা পূরণ না করতে পারে, তবে জমিদার গ্রাম থেকে তাদের জমি কেড়ে নেবে। রডিন আর গেরডা চিন্তায় অস্থির, কারণ ওই অপদার্থ কমনোরদের দিয়ে কোনো কাজ হবে না। হঠাৎ অ্যালান বলে উঠল, কমনোরদের সাথে নেওয়াই আসলে সেরা বুদ্ধি। গেরডা ধমক দিলেও রডিন কিন্তু পোলার কথাই গুরুত্ব দিল। অ্যালান তার সেই বিখ্যাত দেববাণীর দোহাই দিয়ে বলল, আমাকে দেবতা জ্ঞান দিয়েছে, আসলে গেম খেলার অভিজ্ঞতা। আমি জানি কিভাবে এই নুবদের প্রো প্লেয়ার বানাতে হয়। ওদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। পরের দিন গ্রামের গেটে সব সার্ফরা জড়ো হলো। তারা তো রডিনকে ফিরে পেয়ে মহা খুশি, আর অ্যালানকেও সাথে দেখে সবাই বেশ উত্তেজিত। রডিন সবাইকে জানালো যে এবার থেকে শিকারের ট্রেনিংয়ে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। শিকারের দিন চলে আসলো। রডিন ঘোষণা করল যে আজকের শিকার চলবে একদম অ্যালানের দেওয়া প্ল্যান অনুযায়ী। কিন্তু অ্যালান বাচ্চা মানুষ বলে রডিন তাকে শিকারে সরাসরি অংশ নিতে দিল না। সে শুধু সাইড লাইনে বসে খেলা দেখবে। অ্যালান মুখে জি আচ্ছা বললেও মনে মনে ফুঁসছে, আরে ভাই, আমি কি এখানে নাটক দেখতে আসছি? ওই বড় বড় শূকরগুলো মারতে পারলে কত যে এক্সপি পাইতাম। কিন্তু বাবার কড়া শাসন, তাই সে আপাতত তার ফিজিক্যাল ট্রেনিং আর কমনরদের মেন্টার হিসেবেই শান্ত থাকল। ঠিক তখনই সেই কমনর লোকটা আসলো, যার জন্য গতবার রডিন মরতে বসেছিল। সে কাঁচুমাচু হয়ে ক্ষমা চাইল। রডিন তাকে শুধু একটা কথাই বলল, নিজের কাজে ফোকাস করো আর টিমকে বিশ্বাস করো। গেরডা কাকু সবাইকে নিয়ে গ্রামের বাইরে রওনা দিল। অ্যালান প্রথমবার গ্রামের বাইরে এসে চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ। দূরে দেখা যাচ্ছে বিশাল হোয়াইট ড্রাগন মাউন্টেন। লোকমুখে শোনা যায় ওই পাহাড়ের চূড়ায় নাকি এক কিংবদন্তি ড্রাগন থাকে। অ্যালান যখন এসব ভাবছে, তখন বাকিরা অনেকটা সামনে এগিয়ে গেছে। তারা পেছন থেকে চিৎকার করে বলল, কিরে খোকনমণি,
ভয় পেয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? অ্যালান এক দৌড়ে তাদের সাথে মিশে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা শিকারের জায়গায় পৌঁছে গেল। রডিন সবাইকে পজিশন নিতে বলল। দুইজন সার্ফ একটা বিশাল শূকরকে খেপিয়ে তাদের দিকে টেনে আনল। অ্যালান প্রথমবারের মতো এই দানব শূকরটাকে দেখে একটু ভড়কে গেল। ভাই, এ তো শূকর না, আস্ত পাহাড়। কিন্তু সার্ফরা দমে যাবার পাত্র না। গেরডার নির্দেশে তারা বর্ষা দিয়ে শূকরের মুখে আঘাত করে ওটার গতি থামিয়ে দিল। আর ঠিক সেই সুযোগে রডিন আর বাকিরা পাশ থেকে আক্রমণ করে ওটাকে রক্তাক্ত করে ফেলল। অ্যালান সাইড লাইনে দাঁড়িয়ে ভাবছিল, এদের স্ট্র্যাটেজিটা বেশ পুরনো আমলের। সে ঠিক করল এবার সে নিজের চাল চালবে। শূকরটা যখন প্রায় মরো অ্যালান চিৎকার করে কমনরদের বলল, এখনই সময়, ঝাঁপিয়ে পড়ো। কমনররা ভয় পেলেও অ্যালানের কথায় সাহস পেয়ে বর্ষা নিয়ে শূকরটার উপর ঝাঁপিয়ে পড়ল। নিয়ম অনুযায়ী শেষ মুহূর্তে একটা আঘাত করতে পারলেই তারা লেভেল আপ করার এক্সপি পাবে। ব্যাস, কেল্লা ফতে। শূকরটা মারা গেল আর কমনররা প্রথমবারের মতো তাদের শরীরে শক্তির জোয়ার অনুভব করল। ওরে মামা, আমি তো লেভেল আপ করে ফেলছি। সার্ফরা অবাক হয়ে দেখল কোনো দুর্ঘটনা ছাড়াই কমনররা কাজটা করে ফেলেছে। সবাই যখন সেলিব্রেশন করছে, অ্যালান মনে মনে গাল দিচ্ছে, শালা বুদ্ধি দিলাম আমি, ট্রেনিং দিলাম আমি, আর এক্সপি সব নিয়ে গেল এই নুবরা। আমার ভাগে তো কিছুই জুটল না। যদিও কমনররা এসে তাকে অনেক ধন্যবাদ দিল, কিন্তু অ্যালান ভাবছে, ধন্যবাদ দিয়ে কি করমু, তোদের এক্সপি থেকে কিছু ভাগ দে না ভাই। কয়েকদিন পর অ্যালান যখন কুয়ো থেকে পানি তুলছিল, গ্রামবাসী জিজ্ঞেস করল সে আবার শিকারে যাবে কিনা। অ্যালান বলল, যাব তো বটেই, তবে দয়া করে আমার বাবাকে একটু বুঝিয়ে বলো না যেন আমাকেও লড়তে দেয়। গ্রামবাসী ভয় পেয়ে উত্তর দিল, আরে ভাই, তোর বাপের সামনে এই প্রস্তাব দিলে তো রডিন আমাদের কিক মেরে ফুটবল বানিয়ে দেবে। ওই রিস্ক আমরা নিতে পারবো না। গ্রামের কসাই অ্যালানকে বলছিল, আহারে, বউটা প্রেগনেন্ট না হলে আমিও তোদের সাথে শিকারে যেতাম। কি রোমাঞ্চকর জীবন তোদের। এই কথা শুনেই অ্যালানের মাথায় আইডিয়ার বাতি জ্বলে উঠল। সে কসাইকে নিয়ে গেল তার বাড়ির পেছনে। সেখানে এক স্তূপ মরা আলবা হেরান ঝোলানো। কসাই তো দেখে একসাথে এতগুলো শিকার। অ্যালান তাকে ডিল দিল, কাকু, তুমি এগুলো ড্রেসিং করে দাও, বিনিময়ে প্রতিটার জন্য 2 প্যাকেট করে মাংস পাবা। কসাই তো খুশিতে রাজি। অ্যালান জানালো সে এগুলো শহরে বিক্রি করে নিজের পরিবারকে কামানার বানানোর টাকা জমাবে। শহরের কসাই আনলে অনেক খরচ, তাই এই দেশি কসাই দিয়েই সে কাজ চালিয়ে নিচ্ছে। ভাই, অ্যালানের বিজনেস বুদ্ধি তো আম্বানিকেও হার মানাবে। পরদিন আবার শিকার শুরু হলো। এবার নতুন নতুন কামানাররা টিমে যোগ দিল। তারা একটু ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু পুরনো কামানাররা তাদের আশ্বস্ত করল, আরে পিচ্চি, অ্যালানের স্ট্র্যাটেজি একদম সেফ, জাস্ট একবার খোঁচা দিবি আর লেভেল আপ করবি। অ্যালান ভাবল এই সুযোগে টিম মেম্বার বাড়িয়ে সে 2টা আলাদা টিম বানাবে। কিন্তু একটা খটকা তার মাথায় থেকেই গেল, জমিদার এত শূকরের মাংস দিয়ে কি করবে? তার এলাকায় তো খাবারের অভাব নেই। যাই হোক, শূকর সামনে আসতেই সবাই তাদের পুরনো স্টাইলে আক্রমণ করল। কামানাররা তাদের ভাগ পেল, কিন্তু এবার চমক দেখালো আমাদের হিরো অ্যালান। সেও লেভেল আপ করেছে, কিন্তু সে তো সাইড লাইনে ছিল। কিভাবে? আসলে অ্যালান একটা স্লাই টেকনিক খাটিয়েছে। যখন শূকরটা মরো সে চুপি চুপি তার একটা ঘাস ফড়িং সামনন করে শূকরের পায়ের নিচে পাঠিয়ে দিল। শূকরটা ফড়িংটাকে পিষে ফেলতেই গেমের নিয়মে অ্যালানের একটা হিট কাউন্ট হয়ে গেল। ব্যাস, মাগনা এক্সপি। অ্যালান মনে মনে সেই আত্মত্যাগী ফড়িংটার জন্য দোয়া পড়ল, বন্ধু, তোর বলিদান বৃথা যাবে না। নতুন বছর চলে আসলো। অ্যালান আর ক্রিনা গ্রাম প্রধানের বাড়ি থেকে মিষ্টি আর উপহার নিয়ে ফিরল। আসলে 15টা শূকরের কোটা পূরণ করায় প্রধান তাদের এই ঘুষ উপহার দিয়েছে। বাড়িতে এসে দেখে বারবিকিউ পার্টি চলছে। গেরদা কাকু অ্যালানের হাতে এক বোতল দামি মদ দেখে একদম পাগল হয়ে গেল। রডিন আর গেরদা দুজনেরই জিভে পানি চলে আসলো। অ্যালান বুঝল শিকারী এবার নিজেই শিকার হতে যাচ্ছে। সে তার ডিকশনারিতে মদের বোতলটা লুকিয়ে ফেলল। রডিন আর গেরদা যখন মদটা চাইল, অ্যালান শর্ত দিল, এক শর্তে মদ দেব, যদি তোমরা আমার সাথে একটা গেমে যেত। গেরদা তো উত্তেজনায় রাজি, কিন্তু রডিন একটু সাবধানী। রডিন জিজ্ঞেস করল, আর তুই জিতলে কি পাবি? অ্যালান একদম মোক্ষম সুযোগটা নিল, আমি জিতলে এই বছর সব শূকর শিকারে আমাকে বর্ষা হাতে লড়তে দিতে হবে। রডিন গেরদার দিকে এমন একটা লুকে তাকালো যার মানে হলো, দোস্ত, আমরা কি বাচ্চার পাতা ফাঁদে পা দিচ্ছি? রডিন আর গেরদা বুঝতে পারল তারা বাচ্চার জালে ফেসে গেছে, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই।
গ্যালডা তো বুক ফুলিয়ে বলল, বাপু, মদের বোতলের জন্য আমি কিন্তু এক চুলো ছাড় দেব না। সে ভাবল এই পিচ্চিকে হারানো তো নস্যি, কিন্তু সে জানে না অ্যালান তার সামান কার্ডগুলো ব্যবহার করে নিজের শক্তি 100 গুণ বাড়িয়ে নিয়েছে। কুস্তি শুরু হতেই গ্যারডা প্রথমে দাপট দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ অ্যালান তার আসল গেমার পাওয়ার দেখালো। গ্যারডার হাতটা টেবিলের সাথে সজোরে আছাড় মারল অ্যালান। ভাই, ক্রিনার সামনে গ্যারডা কাকুর ইজ্জত তো একদম পাংচার। এবার আসলো আসল বস, বাবার রডিন। অ্যালান যখন বাবার হাত ধরল, সে ইমোশনাল হয়ে গেল। তার বাবার হাতগুলো কত শক্ত আর খসখসে, সারা জীবন পরিবারের জন্য হাড় ভাঙা খাটুনি করে আজ এই অবস্থা। অ্যালান চাইল বাবাকে নিজের শক্তি দেখিয়ে প্রমাণ করতে যে সে এখন বড় হয়ে গেছে, কিন্তু লড়াই শুরু হতেই অ্যালান বুঝল বাপ তো বাপই হয়। রডিন এক ঝটকায় অ্যালানকে হারিয়ে দিল। অ্যালান হিসাব কষল, তার বাবার অ্যাট্যাক স্ট্যাটাস নির্ঘাত 300-র উপরে। সে হাসি মুখে হার মেনে মদের বোতলটা বাবার হাতে তুলে দিল। মা ডেরসা ভাবল অ্যালান হয়তো মন খারাপ করেছে, কিন্তু অ্যালান আসলে মনে মনে একটা বেঞ্চমার্ক বানিয়ে ফেলল। তার বাবা আর গ্যারডা কাকু যদি সি আর ডি র্যাঙ্কের লেভেলের হয়, তবে তাকে আরও অনেক ঘাম ঝরাতে হবে। রডিন কড়া গলায় বলে দিল, গ্যারডাকে হারালে কি হবে? আমাকে না হারানো পর্যন্ত শিকারে যাওয়ার স্বপ্ন দেখিস না। অ্যালানও দমে যাওয়ার পাত্র না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, শীত আসার আগেই সে লেভেল আপ করে বাবাকে হারিয়েই ছাড়বে। কয়েক মাস পর অ্যালানের সামান স্কিল লেভেল 4-এ পৌঁছে গেল। এবার সে ই র্যাঙ্কের সব ভয়ঙ্কর দানব বানাতে পারবে। আর সাথে পেল এক অদ্ভুত স্কিল, স্টোরেজ। তার জাদুর বইয়ের মাঝখানে একটা কালো গর্তের মতো তৈরি হলো। সে দেখল এই ব্ল্যাক হোলের ভেতর সে যত খুশি জিনিস ভরে রাখতে পারে। সে ভাবল, আরে, আমি তো মাত্র লেভেল 3-এর প্লেয়ার। গেম ডেভেলপাররা ভুল করে আমাকে এই ওপি স্কিল দিয়ে দিল না তো? এবার অ্যালান ভাবল ই র্যাঙ্ক মনস্টার বানাবে, কিন্তু বারবার ফেল মারছে। পরে সে আবিষ্কার করল যে বড় মনস্টার বানাতে হলে লাগবে ম্যাজিক স্টোন। সে তার জমানো খরগোশের পাথরগুলো স্টোরেজের ভেতর ছুঁড়ে মারতেই কাজ হয়ে গেল। সে বিশাল বড় এক প্রজাপতি সামান করল। ওটা এতই বড় যে মা ডেরসা আসার সাথে সাথে সে ওটাকে পিঠের পেছনে এমনভাবে লুকালো যেন সে কোনো মনস্টার না, আস্ত একটা পোকেমন লুকাচ্ছে। সবশেষে অ্যালান একটা ই র্যাঙ্ক পশু সামান করল, আর সামনে যা আসলো তা দেখে অ্যালানের প্যান্ট ভেজার অবস্থা। তার সামনে দাঁড়িয়ে এক রক্তপিপাসু সেবার টুথ টাইগার। সেই হিংস্র সেবেরটুথ টাইগারটা সামনে আসতেই অ্যালানের কলিজা শুকিয়ে গেলেও সে দেখল, আরে, বাঘটা তো একদম পোষা বিড়ালের মতো বাধ্য। শুধু তাই নয়, এই বাঘটা সাথে থাকার কারণে অ্যালানের ফিজিক্যাল স্ট্রেংথ 1 লাফে 10 পয়েন্ট বেড়ে গেল। অ্যালান ভাবল, এবার তো খেলা হবে, কিন্তু নতুন নতুন ক্রিয়েচার ফিউশন করতে গেলেই লাগছে ম্যাজিক স্টোন। বাবা রডিনকে জিজ্ঞেস করতেই মনটা ভেঙে গেল, কারণ গ্রামের চারপাশে গর্ত খোঁড়ার কারণে খরগোশরা আর গ্রামে আসে না। অ্যালান দমে যাওয়ার পাত্র না। সে দেখল ক্রিনা যখন ডাগরাকে মার দিয়ে একদম তক্তা বানাচ্ছে, সেই ফাঁকে মোড়লের শিক্ষিত পোলা পালের কাছ থেকে ম্যাজিক স্টোনের জ্ঞান নিয়ে নেওয়া যাক। পাল জানালো, আরে ভাই, ডি র্যাঙ্কের নিচের পাথরগুলো একদম ফালতু, এগুলো তো রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকে। শুনেই অ্যালানের চোখে চিকচিক করে উঠল আশা। সে পুরো গ্রাম খুঁজে খুঁজে যত ফেলনা ম্যাজিক স্টোন আছে সব পকেটে ভরল। এরপর সে গেল সেই ঘাসের মাঠে নিজের নতুন সামনদের পরীক্ষা করতে। হঠাৎ এক দমকা হাওয়ায় তার কার্ড উড়ে গেল, আর বাজ পাখিটা তাকে বিপদের সংকেত দিল। একটা বুনো শূকর এসে অ্যালানকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঠিকই, কিন্তু তার গ্রাস টাইপ সামন সাথে সাথে তাকে হিল করে দিল। প্রজাপতিটা শূকরটাকে সম্মোহন করল, আর বাঘটা এসে এক কামড়ে খেলা শেষ করে দিল। কিন্তু দাঁড়ান, এতক্ষণ যা দেখলেন সবই ছিল অ্যালানের দিবা স্বপ্ন বা কল্পনা। ভাই, অ্যালান তো পুরাই দেলু হয়ে আমাদের সময় নষ্ট করছিল। আসলে সে মনে মনে স্ট্র্যাটেজি বানাচ্ছিল যে একজন সামানারকে ঠিক এভাবেই লড়তে হয়। এই দুনিয়ায় তো কোনো গেম গাইড নেই, তাই নিজেকেই সব শিখতে হবে। অ্যালান বুঝতে পারল তার এক একটা সামন এক এক কাজের কাজই। পতঙ্গরা শত্রুকে দুর্বল করবে, পশুরা সরাসরি ড্যামেজ করবে, পাখিরা খবরাখবর এনে দেবে, ঘাস টাইপ করবে চিকিৎসা, আর পাথর টাইপ দেবে ঢাল হয়ে সুরক্ষা। অ্যালান হাসি মুখে ভাবল, আরে, আমি তো একাই একটা আস্ত আর্মি, এই জন্যই তো সামনার ক্লাস এত ওপি। সে আরও বুঝল তাকে ওই স্টোরেজ স্কিল দেওয়া হয়েছে যাতে সে হাজার হাজার ম্যাজিক স্টোন সব সময় সাথে রাখতে পারে। অ্যালান মনে মনে শপথ করল সে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হয়েই ছাড়। গ্রাম প্রধান দোবজি এসে রডিন আর গেরদাকে এক হাড় কাঁপানো খবর দিল। সামনের মাসে স্বয়ং ব্যারন গ্র্যান্ড ইল গ্রামে আসছেন। শুধু বেড়াতে না, তিনি নিজের চোখে শূকর শিকার দেখতে চান। গেরদা তো রেগে আগুন, বেটার শখ কত, আগে মাংস বেশি চাইল, এখন আবার সার্কাস দেখতে চায়। সবচেয়ে আজব ব্যাপার হলো ব্যারন আবদার করেছেন অ্যালানকে তার ট্যুর গাইড হতে হবে।
গেরদা ফুসতে ফুসতে বলল, তোমার নিজের পোলারে পাঠাও না কেন? দোবজি কাচুমাচু হয়ে জানালো তার ছেলে পালোমাস এসবের যোগ্য না। সে অ্যালানকে মিষ্টি মোমো ফল খাইয়ে পটাতে চাইল, কিন্তু অ্যালান কি এতই সস্তা? সে মনে মনে ভাবল, ফল খাওয়াইয়া কাম হব না মামা। অ্যালান প্রথমে ভাবছিল মানা করে দেবে, কিন্তু হঠাৎ তার মাথায় খেলল এই ব্যারানি তো তাকে কমানোর স্ট্যাটাস উপহার দিতে পারেন। 10 বছর হাড় ভাঙা খাটুনি করে যা হবে সেটা কি এক জমিদারের মন জয় করে এক নিমেষেই পাওয়া সম্ভব? এই সুযোগ কি হাতছাড়া পারা যায়? অ্যালান রাজি হয়ে গেল। 1 মাস পর ধুলো উড়িয়ে ব্যারানের ঘোড়ার গাড়ি গ্রামে ঢুকল। গাড়ি থেকে নামলেন ব্যারান আর তার ফুটফুটে মেয়ে সেসিল। ডিনারের টেবিলে বসে ব্যারান তো গ্রামের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু হঠাৎ করেই পরিবেশটা থমথমে হয়ে গেল। ব্যারান জানালেন তিনি যে এত মাংস চেয়েছেন সেটা তার নিজের ইচ্ছা নয়, স্বয়ং রাজার হুকুম, আর এর পেছনে আসল ভিলেন হল ভিসকাউন্ট কার্নেল। ব্যারানের রাগের চেহারা দেখে গ্রাম প্রধানের তো আত্মারাম খাঁচা ছাড়া। শেষে ব্যারানের বাটলার তাকে শান্ত করলে তিনি আবার খাওয়া দাওয়ায় মন দিলেন। খাবারের টেবিলে বসা মাত্রই ব্যারন গ্র্যানভিল খাবারের স্বাদে মুগ্ধ হয়ে গেলেন। তার মেয়ে সেসিলও সাঁই দিয়ে বলল, অপেক্ষা করছিলাম বাজে কিছুর, কিন্তু এই মাংসটা তো দারুণ। ব্যারন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিসের মাংস? গ্রামপ্রধান দবজি আমতা আমতা করলেও আমাদের স্মার্ট হিরো অ্যালান বুক ফুলিয়ে উত্তর দিল, হুজুর, এটা হলো আলবা হেরন পাখির মাংস, একদম টাটকা, গতকালই শিকার করা হয়েছে। এতে কলিজা থেকে শুরু করে বুকের মাংস সবই ভেষজ মশলা দিয়ে রান্না করা হয়েছে। ব্যারান তো অ্যালানের কথা বলার ধরন দেখে পুরাই ফিদা। তিনি ভাবলেন এই ছেলে নিশ্চয়ই গ্রাম প্রধানের ছেলে হবে, কিন্তু দবজি যখন জানালো অ্যালান আসনে শিকারী রডিনের ছেলে, তখন ব্যারানের সেনাপতি জিনভের মনে পড়ে গেল সেই কালো চুল আর কালো চোখের কথা। অ্যালান বিনীতভাবে জানালো কালকের শিকারে সেই হবে তাদের গাইড। ব্যারান তো অবাক, একটা নিচু জাতের পরিবারের ছেলে এত মার্জিত হয় কিভাবে? ওর বাবা কি আগে কোনো নাইট বা যোদ্ধা ছিল? ঠিক এই সময় ব্যারানের বিগড়ে যাওয়া মেয়ে সেসিল মুখ বাঁকিয়ে বলে উঠল, বাবা, তুমি এই নিচু জাতের চাকরদের তোমার মেহমানখানায় ঢুকতে দিলে কিভাবে? ব্যারান সাথে সাথে মেয়েকে ঝাড়ি দিলেন, চুপ করো সেসিল, ওরাও আমাদের রাজ্যেরই সদস্য, ওদের জানোয়ারের মতো তুচ্ছ করা বন্ধ করো। সেসিল ক্ষমা চাইলেও অ্যালানের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন অ্যালান তার গার্লফ্রেন্ড চুরি করে পালিয়েছে। হাসি। কথা প্রসঙ্গে সেনাপতি জিনভ বললেন, 20টা শূকর শিকার করা কিন্তু চারটিখানি কথা নয়, তোমরা না পারলে আমাদের নাইটরা দায়িত্ব নিয়ে নেবে। এই কথা শুনেই অ্যালানের ইগোতে লাগল। সে বিনীত কিন্তু কড়া ভাষায় উত্তর দিল, হুজুর, 20টা শূকর তো আমাদের জন্য মামুলি ব্যাপার, কাল আমাদের পারফরমেন্স দেখলেই আপনারা বুঝে যাবেন কেন নাইটদের প্রয়োজন নেই। ভাই, অ্যালানের এই কনফিডেন্স দেখে তো সবার চড়ক গাছ। পরদিন সকালে শিকার শুরু হলো। অ্যালান ব্যারান আর সেসিলকে এক উঁচু মাচায় নিয়ে গেল যেখান থেকে পুরো শিকার দেখা যায়। ব্যারান লক্ষ্য করলেন শিকারীরা এখন বর্ম পরে আছে। অ্যালান বুঝিয়ে বলল, গত বছরের শূকরের হাড়, দাঁত আর চামড়া দিয়েই বাবা এগুলো বানিয়েছে। শিকার শুরু হতেই দেখা গেল টোপ টিম বনের ভেতর দৌড়াচ্ছে। অ্যালান ব্যাখ্যা করল, এদের কাজ হলো শূকরদের খেপিয়ে বাইরে আনা, তাই এদের গায়ে বর্ম একদম হালকা। অপেক্ষা করতে করতে সেনাপতি জিনভ অ্যালানকে জিজ্ঞেস করলেন, আমাদের তলোয়ারের জাদুকর ক্রিনা কেমন আছে? অ্যালান হাসি মুখে জানালো, সে বেশ ভালো আছে। সেনাপতি জানালেন, সামনের বসন্তে ক্রিনাকে একাডেমির জন্য তৈরি করতে একজন গৃহশিক্ষক পাঠানো হবে। অ্যালান ভাবল, বাপ রে, ক্রিনা তো দেখি বড় বড় লিগে খেলতে যাচ্ছে। ক্রিনা বই নিয়ে পড়তে বসেছে। এই দৃশ্য কল্পনা করতেই অ্যালানের হাসি পেয়ে গেল, কারণ মারকুটে ক্রিনা আর পড়াশোনা, ভাই, এটা তো সূর্যের পশ্চিমে ওঠার মতো অবস্থা। কিন্তু হাসাহাসি থামিয়ে অ্যালান আবার কাজে মন দিল। বনের ভেতর থেকে টোপ দেওয়া দলটা প্রথম গ্রেট বোর বা দানব শূকরটাকে খেপিয়ে নিয়ে আসলো। অ্যালান ব্যালানকে টেকনিক্যাল বিষয়গুলো বুঝিয়ে বলছে, দেখুন হুজুর, প্রথমে আমরা চামড়ার ঢাল দিয়ে এদের আটকে দিই, এরপর আসে স্ট্রাইক টিম, আর সবচেয়ে শেষে আসে নতুন শিকারীরা যারা লম্বা বর্ষা দিয়ে দূর থেকে আঘাত করে। সেনাপতি জিনভ লক্ষ্য করলেন যারা সামনে থেকে লড়ছে তাদের সবার গায়ে হাড় আর চামড়ার শক্ত বর্ম। অ্যালান হাসিমুখে জানালো, হ্যাঁ হুজুর, এমনকি এদের পিঠেও বর্ম আছে। যদি নতুন কেউ ভুল করে শূকরের বদলে নিজের সাথীর পিঠে বর্ষা মেরে দেয়, সেই সুরক্ষাটাও আমরা রেখেছি। সেফটি ফার্স্ট, বুঝতেই পারছেন। শিকার যখন তুঙ্গে, সেসিলের অবস্থা তখন কাহিল। চারদিকে রক্ত আর বর্ষার খোঁচা দেখে তার মাথা ঘুরতে শুরু করেছে। ঠিক যখন রডিন শূকরটার ঘাড়ে শেষ মরণ কামড় দিল, ব্যাস, ব্যারনের মেয়ে সেসিল
একেবারে ফিট খেয়ে শীতেই কুপোকাত। বাটলার সেবাস তাকে জাগানোর চেষ্টা করছে। ওদিকে শিকারীরা প্রথম শিকারের আনন্দে মেতে উঠেছে। সেনাপতি জিনফ স্বীকার করতে বাধ্য হলেন যে এরা নাইট না হলেও সত্যিকারের যোদ্ধা। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল। টোপ দেওয়া দলটা এবার একটা না, একসাথে দুটো দানব শূকরকে পিছে নিয়ে দৌড়ে আসলো। জিনফ চিন্তিত হয়ে তলোয়ার বের করতে চাইলেন, কিন্তু অ্যালেন তাকে থামিয়ে দিল। একদম ঘাবড়াবেন না হুজুর, আমাদের টিম এগুলোর জন্য তৈরি। রডিন সাথে সাথে দলকে 2 ভাগে ভাগ করে দিলেন। অ্যালেন মনে মনে ভাবল, গত 10 বছর বর্ম ছিল না বলে আমরা পিছিয়েছিলাম, কিন্তু এখন আর সেই ভয় নেই। এরই মাঝে সেসিল একটু চোখ মেলেছিল, কিন্তু রডিন আবার একটা শূকরের ঘাড় মটকাতে দেখে সে আবারও ডিরেক্ট অজ্ঞান। এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। শিকার শেষে ব্যারন হিসেব মেলাতে বসলেন। তিনি ভাবলেন আরও 17টা শূকর বাকি, কিন্তু অ্যালান বুক ফুলিয়ে জানালো, হুজুর আসলে মাত্র 10টা বাকি। আপনি আসার আগেই আমরা 7টা সাবার করে দিয়েছি। ব্যারনের তো চক্ষু চরজ গাছ। তিনি বুঝে গেলেন এখানে নাইটদের আর কোনো দরকার নেই। সুযোগ বুঝে অ্যালান ব্যারনের কাছে 2টো মোক্ষম আবদার করে বসে। 1, শিল্ড ওয়াল বা ঢাল বানানোর অনুমতি, যাতে আগামী বছর আরও বেশি শিকার করা যায়। 2, মদ বা লিকার আমদানির অনুমতি। অ্যালান একটা বিশাল ইকোনমিক চাল চালল। সে বুঝিয়ে বলল যে গ্রামে যদি শুধু মাংসই বাড়তে থাকে তাহলে মাংসের দাম কমে যাবে, মার্কেট ক্র্যাশ। তাই মাংসের বিনিময়ে বাইরে থেকে মদ আনলে গ্রামের অর্থনীতি ব্যালেন্স থাকবে। ব্যারন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অন্য কিছু না হয়ে মদই কেন? অ্যালান যখন মদের আমদানির কথা তুলল, সেনাপতি জিনফ সাথে সাথে আসল কারণটা ধরে ফেললেন। তিনি ব্যারনকে বুঝিয়ে বললেন, হুজুর এই শিকারীরা জীবনের ঝুঁকি নিয়ে লড়ে। এদের মনোবল চাঙ্গা রাখতে আর ক্লান্তি দূর করতে মদের চেয়ে ভালো কিছু নেই। ব্যারন খুশি হয়ে বললেন, অ্যালান তোমার যুক্তি সত্যিই প্রশংসনীয়। আমি তোমাদের এই আবদার মেনে নিলাম। যাওয়ার আগে সেসিল যখন জ্ঞান ফিরল, সে আবারও অ্যালানকে শাসিয়ে গেল, বেশি উড়িস না পিচ্ছি, আব্বু প্রশংসা করেছে বলে নিজেকে হিরো ভাবিস না। বলতে বলতেই সে ঘোড়া থেকে পড়ে যাচ্ছিল। বাটলার সেবাস কোনো মতে তাকে ধরল। ভাই এই মেয়ের দেমাগ তো আসমানে, কিন্তু হাত পা চলে না একদম। পরদিন ব্যারন রডিন, গেরডা আর অ্যালানকে ডেকে পাঠালেন। তিনি গম্ভীর গলায় বললেন, তোমরা প্রমাণ করেছ যে তোমরা কতটা যোগ্য। আমি যদি তোমাদের কাজের সঠিক সম্মান না দিই তবে আমি ভালো শাসক হতে পারব না। অ্যালান মনে মনে প্রার্থনা করছিল, টাকা পয়সা চাই না হুজুর, জাস্ট আমাদের স্ট্যাটাসটা একটু বদলে দেন। ব্যারন যেন অ্যালানের মনের কথাই শুনলেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে তোমাদের পরিবারকে কমনার স্ট্যাটাস দেওয়া হলো। অ্যালানের খুশির তো আর সীমা নেই। এখন সে গ্রামের সীমানার বাইরে গিয়ে হোয়াইট ড্রাগন মাউন্টেনে ড্রাগন শিকার করতে পারবে। ব্যারন আরও জানালেন, যারা 10 বছরের বেশি সময় ধরে শিকারে যুক্ত তাদের সবাইকেও এই মর্যাদা দেওয়া হবে। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল যখন ব্যারন গ্রামের ইতিহাসের কথা জিজ্ঞেস করলেন। রাজা চান এই ক্রিনা গ্রামকে পুরো রাজ্যের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরতে। রডিনকে দেখে বোঝা যাচ্ছিল এই গল্পটা তার জন্য খুব যন্ত্রণার। তাই গেরডা নিজেই বলা শুরু করল। 13 বছর আগে প্রায় 100 জন মানুষ এই বন পরিষ্কার করতে এসেছিল। 6 মাস হাড় ভাঙা খাটুনির পর যখন শীতের খাবার মজুত করা হলো, তখনই হানা দিল এক দানব শূকর। সব খাবার শেষ করে দিল সে। ফিরে যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই রডিনই প্রথম বলেছিল, চলো আমরাই এই শূকর শিকার করি। তখন তাদের কাছে কোনো বর্ম বা তলোয়ার ছিল না। লাঙল আর কোদাল নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা শূকরটাকে মারতে পেরেছিল ঠিকই, কিন্তু বিনিময়ে রডিন হারিয়েছিল তার এক পরম বন্ধুকে। শূকরটা মরার পর দেবতাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবার ক্ষত সেরে গেলেও সেই বন্ধু আর ফিরে আসেনি। রডিন আজও সেই মৃত্যুর জন্য নিজেকেই দোষ ভাবে। বাবার করুণ ইতিহাস শুনে অ্যালান এক নিমেষে বুঝে গেল কেন তার বাবা সেই অপদার্থ কমনার লোকটাকে ওভাবে বাঁচিয়েছিল। কারণ বহু বছর আগে তিনি একইভাবে তার এক বন্ধুকে হারিয়েছিলেন। ব্যারন গ্রানভিল রডিনের সাহসিকতায় মুগ্ধ হয়ে বললেন, রডিন তোমার জন্যই আজ এই ঠাম বেঁচে আছে। পুরস্কার হিসেবে তুমি যা চাইবে আমি তাই দেব। অ্যালান মনে মনে লাফাচ্ছিল, বাপ এবার একটা দামি মদের দোকান চেয়ে নাও। কিন্তু রডিন যা চাইলেন তাতে অ্যালানের আকাশ ভেঙে মাথায় পড়ল। রডিন বিনীতভাবে বললেন, হুজুর আমার ছেলেটা অনেক বুদ্ধিমান, দয়া করে ওকে আপনার প্রাসাদে কাজ করার একটা সুযোগ দিন। অ্যালান তো মনে মনে চিৎকার করছে, না বাবা এটা কি করলা, আমি তো পাহাড়ে ড্র্যাগন মারতে যাব। তোমার প্রাসাদে গিয়ে আমি কি এখন থালা বাসন মাজব নাকি? কিন্তু ব্যারন আর তার বাটলার সেবাস রাজি হয়ে গেলেন। ব্যারন ঘোষণা করলেন, ঠিক আছে, আজ থেকে অ্যালান আমার প্রাসাদের ম্যান সার্ভেন্ট হিসেবে কাজ করবে। ব্যারনের মেয়ে সেসিল তো মুখ বাঁকিয়ে প্রতিবাদ শুরু করল, কিন্তু অ্যালান দেখল তার বাবা খুশিতে কাঁদছেন। বাবার এই আনন্দ দেখে
অ্যালান আর মানা করতে পারল না। গেমার লাইফের 12টা বাজিয়ে সে রাজি হয়ে গেল ব্যারানের চাকর হতে। যাওয়ার আগের দিন মা ডেরশা অ্যালানের ব্যাগ গুছিয়ে দিলেন। বিদায়ের আগে অ্যালান ঠিক করল সে ক্রিনার সাথে শেষবারের মতো একবার লড়বে। সবাই অবাক হয়ে দেখল যে ক্রিনা এতদিন অ্যালানকে তুড়ি মেরে উড়িয়ে দিত, আজ অ্যালান তাকে সমানে সমান পাল্লা দিচ্ছে। আসলে অ্যালান তার সব ম্যাজিক স্টোন খরচ করে 20টা সামান কার্ড দিয়ে নিজের গতি বা অ্যাজিলিটি একদম আকাশচুম্বী করে নিয়েছে। লড়াইটা ড্র হলো। অ্যালান ক্রিনাকে বলল, তোর সাথে হিসাবটা তোলা থাকলো, যখন বড় হয়ে আবার দেখা হবে তখন তোকে হারিয়েই ছাড়ব। ক্রিনা হাসি মুখে চ্যালেঞ্জটা গ্রহণ করল। ভাই, ক্রিনার ওই হাসিটা ছিল দেখার মতো। বিদায় বেলায় দাগোরা কাঁচুমাচু হয়ে অ্যালানকে একটা খঞ্জর গিফট করল। বাবা রডিন বুক ফুলিয়ে বললেন, যাও বাপ, এটা তো মাত্র শুরু, তোকে অনেক বড় হতে হবে। আর মা ডেরশা শুধু একটা কথাই বললেন, কষ্ট হলে ঘরে ফিরে আসিস বাবা। ব্যারনের ঘোড়ার গাড়ি চলতে শুরু করল। অ্যালান তার ফেলে আসা গ্রামের দিকে তাকিয়ে ভাবল, এক চ্যাপ্টার শেষ হলো ঠিকই, কিন্তু ব্যারনের প্রাসাদে তার জন্য কি অপেক্ষা করছে? সে কি সেখানেও তার সামানিং পাওয়ার দিয়ে দাপট দেখাতে পারবে? গ্র্যান্ডভিলের প্রাসাদে এসে তার জীবন এখন শুধু একঘেয়ে খাটুনি আর ব্যারানের মেয়ে সেসিলের আজব সব আবদার মেটানো। একদিন সেসিল তাকে বায়না ধরল এক উঁচু গাছ থেকে ফল পেড়ে দেওয়ার জন্য। অনেক কসরত করে অ্যালান ফল পেড়ে আনল, আর আমাদের রাজকুমারী এক কামড় দিয়েই দিলেন থুতু করে ফেলে। ছি, এটা তো টক! অ্যালান চতুর হেসে বলল, কথায় আছে না, উঁচু গাছের ফল টক হয়। ব্যাস, সেসিলের মেজাজ গেল বিগড়ে। সে উল্টো অ্যালানকে দোষ দিল, জানতি যখন টক তখন আমাকে খেতে দিলি কেন? বেচারা অ্যালান জানালো সে নিজেও জানত না। শেষে সেসিল অর্ডার দিল, যাও বাজার থেকে আমার মুখ শুদ্ধি করার জন্য পোপো ফল নিয়ে এসো। অ্যালান যেতে নেবে, ঠিক তখনই দিনের বেলা চারপাশ অন্ধকার হয়ে গেল। ওপরে তাকিয়ে অ্যালানের চোখ চড়ক গাছ। আকাশে ভাসছে এক বিশাল এয়ারশিপ বা জাদুর জাহাজ। সেসিল তো অবাক, এটা দেখে অবাক হওয়ার কি আছে, এটা তো মামুলি একটা জাদুর জাহাজ। অ্যালান বুঝল আগের দুনিয়ার নেট ক্যাফেতে রাত কাটানো আর এই জাদুর দুনিয়ার মধ্যে আসমান জমিন তফাৎ। পরদিন সকালে অ্যালান বেশ ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠল। প্রাসাদে আসার পর তার থাকার জায়গাটা বেশ আরামদায়ক হয়েছে। সে একটা আপ্পু ফলের সুগন্ধ নিল, কারণ সে জানে এই সুগন্ধ তার মানা বা এমপি রিকভারি টাইম 6 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবে। ব্রেকফাস্টিং করার সময় দেখা হলো হেড সার্ভেন্ট রিকেলের সাথে। রিকেল একটু দয়া দেখিয়েই জিজ্ঞেস করল, সেসিলের সাথে দিনকাল কেমন যাচ্ছে? অ্যালান এক দীর্ঘশ্বাস ফেলে যেন বুঝিয়ে দিল, ভাই, বলে আর লাভ নেই, জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। রিকেলের গলার স্বরেই মায়া ঝরছিল। সে যেন বলতে চাইছিল, আহারে বাচ্চা, ম্যান সার্ভেন্ট না হয়ে হল বয় হলে হয়তো একটু বেঁচে যেতি। অ্যালান এবার রিকেলকে জিজ্ঞেস করল, আচ্ছা, এই হল বয় আর ম্যান সার্ভেন্টের মধ্যে আসল পার্থক্যটা কি? রিকেল বুঝিয়ে বলল, শোনো বাপু, যারা সিনিয়র লেভেলের সার্ভেন্ট যেমন বাটলার বা হেড শেফ তারা তো বটেই, এমনকি জুনিয়ররা যেমন কোচম্যান বা আমাদের মতো ম্যান সার্ভেন্টরা সবাই এই রাজপরিবারেরই একটা অংশ হিসাবে গণ্য হয়। অন্যদিকে হল বয়রা হলো খণ্ডকালীন হেল্পার মাত্র। অ্যালান এখন বুঝতে পারল তার বাবা সেদিন কেন আনন্দে কাঁদছিলেন। ব্যারান তাকে শুধু কাজ দেননি, তাকে নিজের পরিবারের সদস্য হিসাবে মর্যাদা দিয়েছেন। কি এক বিশাল মন ব্যারানের, তাই না? এরপর শুরু হলো ব্যারানের ডাইনিং টেবিলের ডিউটি। অ্যালান ভাবছিল ব্যারেনরা হয়তো রাজকীয় ভোজ খায়, কিন্তু দেখল তাদের খাবারও বেশ সাধারণ। খাবার পরিবেশন করার সময় ব্যারানের স্ত্রী অ্যালানের খুব প্রশংসা করলেন। বাহ, ছেলেটা তো খুব দ্রুত আদব কায়দা শিখে ফেলেছে। ব্যারন গ্র্যান্ডভিল সাঁই দিয়ে বললেন, হ্যাঁ, ট্যালেন্ট না থাকলেও ছেলেটার ম্যানার কিন্তু চমৎকার। অ্যালান মনে মনে ধাক্কা খেল। তার মানে ব্যারান খবর নিয়েছেন যে আমার কোনো স্পেশাল ট্যালেন্ট নেই। সুযোগ বুঝে সেসিল নিজের উইজার্ডেস ট্যালেন্ট নিয়ে শো অফ করল। অ্যালান একটু ইমপ্রেসড হলো ঠিকই, কারণ এটা 2 স্টার ট্যালেন্ট। সেসিল আরও জানালো তার বড় ভাই মিহাই একজন তলোয়ারবাজ। কিন্তু সেসিলের এই অহংকার দেখে ব্যারনের ছোট ছেলে টমাস কেঁদে ভাসিয়ে দিল, সবার ট্যালেন্ট আছে, শুধু আমারই কেন কিছু নেই? ব্যারন সাথে সাথে সেসিলকে ধমক দিয়ে থামিয়ে দিলেন আর টমাসকে সান্ত্বনা দিলেন, চিন্তা করিস না বাপ, তুই রাজধানীর নোবেলস কলেজে পড়তে যাবি। ব্যারন যখন ছোট ছেলে টমাসকে বুঝিয়ে বললেন যে ট্যালেন্ট না থাকলেও নোবেলস কলেজে পড়েই তিনি আজ সফল, তখন টমাস একটু শান্ত হলো ঠিকই, কিন্তু সেসিল বরাবরের মতো দোষ চাপালো আমাদের অ্যালানের ওপর।
সবই তোর অলক্ষণে কালো চোখের দোষ। ভাই, এই মেয়ের লজিক দেখলে আইনস্টাইনও অজ্ঞান হয়ে যেতেন। যাই হোক, অ্যালানের আজ ছুটির দুপুর। সে বেরিয়ে পড়ল শহরের বাজারে। গ্রামের তুলনায় এই শহর তো আস্ত এক গোলকধাঁধা, কিন্তু অ্যালানের নজর সবার আগে পড়ল অ্যাডভেঞ্চারার্স গিল্ডের ওপর। ভেতরে ঢুকেই সে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল, আপু, আমি কি অ্যাডভেঞ্চারার হতে পারি? বয়স মাত্র ৮ বছর। আপু তো হেসেই কুপোকাত হলো। আরে বাবু, আগে ১২ বছর হোক, তারপর এসো। অ্যালান একটু দমে গেলেও দমে যাওয়ার পাত্র না। সে বাবার সম্মানে চাকরের কাজ করছে ঠিকই, কিন্তু দানব মারার নেশা তার রক্তে। সে সোজা চলে গেল গিল্ডের বাউন্টি বোর্ডের সামনে। দেখল হর্নড র্যাবিট ই র্যাঙ্ক, গবলিন ডি র্যাঙ্ক আর ৩টা রূপোর মুদ্রার বিনিময়ে অর্ক শিকারের নোটিশ ঝুলছে। ঠিক তখনই রেভেন নামে এক অ্যাডভেঞ্চারার তাকে ধমক দিল, পিচ্চি, এটা খেলার জায়গা না, ভাগ এখান থেকে। অ্যালান যাওয়ার আগে বুদ্ধি খাটিয়ে রেভেনকে পটিয়ে সব তথ্য বের করে নিল। সে জানল শহর থেকে যত দূরে যাওয়া যায় দানবদের পাওয়ার তত বাড়ে। এমনকি হোয়াইট ড্রাগন মাউন্টেনে আছে সব দানবদের বস। অ্যালানের নজর পড়ল একটা বি র্যাঙ্ক দানব মার্ডার গাউচের উপর, যার মাথার দাম ২০০ স্বর্ণমুদ্রা। রেভেন ভয় ধরিয়ে দিল, ওটার ধারে কাছেও যাস না, ওটা এত স্পিডে চলে যে নাইটরাও হিমশিম খায়। কিন্তু অ্যালান তো মনে মনে হাসছে, চাচা সব ইনফো তো দিয়েই দিলে। সে আরও জানল হোয়াইট ড্রাগন মাউন্টেনে প্রচুর মিথ্রিল ধাতু আছে, যার দাম হাজার হাজার স্বর্ণমুদ্রা। রেভেনের দলের বাকি সদস্যরা আসার আগেই অ্যালান চম্পট দিল। তার আজকের দিনের আসল মিশন এখন শুরু। শহরের গেটে এক গার্ড তাকে আটকাতে চাইলেও অ্যালান যখন ব্যারন গ্র্যান্ডভিলের ফ্যামিলি ক্রেস্ট দেখালো, ভাই, সিনটা দেখার মতো ছিল। আস্ত শহরের গেট শুধু তার একার জন্য খুলে দেওয়া হলো। অ্যালান এক দৌড়ে বনের দিকে ছুটল। ৮ বছর ধরে সে এই দিনটার অপেক্ষা করছে। শহরের খুব কাছে থাকলে দানবরা দুর্বল, কিন্তু একটু দূরে গেলেই বিপদ। শহর থেকে ১০ কিলোমিটার দূরে এসে অ্যালান এক জম্পেশ জায়গা খুঁজে পেল। এখানে সব ডি র্যাঙ্ক দানবদের আড্ডা। প্রথমেই সে তার সামনগুলোর আইকিউ টেস্ট শুরু করল। তার বাজপাখি হকিন্সের ইন্টেলিজেন্স ১৫০, তাই সে ইশারা করা মাত্রই বুঝে যায়, কিন্তু বাঘ তামার বুদ্ধি মাত্র ২৮। ভাই, ওরে কিছু বোঝানো মানে দেওয়ালের সাথে কথা বলা। হা। অ্যালান ভাবল, এভাবে খুঁজি খুঁজি করলে তো রাত পার হয়ে যাবে, তাই সে একসাথে অনেকগুলো হকিন্স সামন করে ছড়িয়ে দিল। তাদের হক আই স্কিল দিয়ে দানব খোঁজা শুরু হলো। এদিকে অ্যালান তার বড় ভাই দাগরার দেওয়া খঞ্জরটা বের করল। হকিন্স সিগন্যাল দিতেই অ্যালান দৌড়ে পৌঁছল একদল গবলিনের ডেরায়। প্রথমে অ্যালান একটু ঘাবড়ে গিয়েছিল, কারণ গবলিনগুলো তাকে দেখে ফেলেছে। সাথে সাথে সে ৫টা বাঘকে সামন করল চারপাশ ঘিরে ফেলার জন্য। তামারা নখ দিয়ে আক্রমণ শুরু করল ঠিকই, কিন্তু গবলিনগুলো পাল্টা ফাইট দিচ্ছে। অ্যালান বুদ্ধি খাটিয়ে তার প্রজাপতি প্যাপিলন বের করল। প্রজাপতির জাদুর গুণই গবলিনগুলো সব নাসিকা গর্জনে ঘুমে কুপোকাত। অ্যালান প্রথমে পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল, কিন্তু দেখল তাতে কাজ হচ্ছে না। শেষে তামাদের দিয়েই গবলিনদের ভবলীলা সাং করল। দারুণ টুইস্ট! ৫টা গবলিন মেরেই ১০০০ এক্সপি। অ্যালান হিসেব কষল, একটা বড় শূকর মারতে যা খাটনি, তার চেয়ে গবলিন মারা অনেক সহজ আর লাভজনক। আচ্ছা, অ্যালানের এই প্রজাপতির পাউডার কিন্তু গবলিনদের জীবনচক্র থামিয়ে দিচ্ছে। পুরো বিকেল জুড়ে অ্যালান ৮০টা গবলিন আর ৫টা খরগোশ সাফার করল। দিন শেষে তার ঝুলিতে ১৬,০৫০ এক্সপি, আর সে এক লাফে লেভেল আপ করে ফেলল ২ বার। সে আরও জানল প্যাপিলনের ঘুমের ওষুধ গবলিনদের ওপর ৮০% কাজ করে। কিন্তু বিপত্তি ঘটল সূর্য ডোবার পর। হকিংসরা রাতে চোখে দেখতে পায় না। অ্যালান তো আকাশ থেকে পড়ল। আরে ভাই, রাস্তা চিনব কি করে? সে জঙ্গলের মাঝখানে পথ হারিয়ে ফেলল। অলৌকিকভাবে অনেক ঘোরাঘুরি করে সে শেষমেশ বাড়ি ফিরতে পারল। ১ মাস কেটে গেল। অ্যালান এখন আর শুধু পাথরের ওপর ভরসা করছে না, সে ৩টে লোহার বল কিলেছে, যাতে এক আঘাতেই খুলি উড়িয়ে দেওয়া যায়। এভাবেই ৪-৫ বার জঙ্গলে হানা দিয়ে অ্যালান এখন লেভেল ১২। গেমের চিরাচরিত নিয়ম মেনে সে এখন ইজি দানব মেরে এক্সপি আর দামি আইটেম জোগাড় করতে ব্যস্ত। অ্যালান তো লেভেল ১২তে পৌঁছে গেল, কিন্তু তার এই চুপি চুপি শিকারে যাওয়ার কথা কি সেসিল বা ব্যারান জেনে ফেলবে? একদিন রাতে ম্যানারে ফিরতেই অ্যালান দেখল বাটলার সেবাস জমদূতের মতো দাঁড়িয়ে আছে। বাপু, তোমার সাথে একটু কথা আছে। অ্যালানের তো ভয়ে হাত পা ঠান্ডা। সেবাস তাকে নিয়ে গেল ব্যারানের অফিসে। ব্যারান গ্র্যানভিল বললেন, অ্যালান, গত ২ মাসে তুমি দারুণ কাজ করেছ, কিন্তু একটা খটকা আছে। ছুটির দিনে তুমি একদম ভোরে বেরিয়ে যাও আর ফেরো অনেক রাতে। ঘটনা কি? অ্যালান বুঝল লুকোনো বেকার। সে সোজাসুজি স্বীকার করল, হুজুর, আমি আসলে জঙ্গলে দানব শিকার করি। ব্যারান অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে অ্যালান ইমোশনাল হয়ে বলে দিল, হুজুর, আমি রডিনের ছেলে, শিকার তো আমার রক্তে। এই লজিক শুনে তো ব্যারান পুরাই কুপোকাত। তিনি ভাবলেন, আসলেই তো, বাঘের বাচ্চা তো আর ঘাস খাবে না। সেবাস একটু সাবধান করে দিল,
তুমি কি ওগুলো বাজারে বিক্রি করছো? এসব জানাজানি হলে ব্যারানের ইজ্জত পাংচার হয়ে যাবে। অ্যালান কাঁচুমাচু হয়ে ক্ষমা চাইল, যদিও সে ওগুলো ফেলে দিত। শেষে ব্যারান অফার দিলেন, ঠিক আছে, ওগুলো বাইরে না বেচে আমাদের কাছেই দাও, বিনিময়ে তোমাকে রূপোর মুদ্রা দেব। অ্যালান তো মনে মনে নাচছে, রথ দেখা আর কলা বেচা দুটোই হবে এখন। 6 মাস কেটে গেল। একদিন অ্যালান জঙ্গলে গেছে 100টা গবলিন সাবার করতে। হঠাৎ সে দেখল তার সামনগুলো অস্বাভাবিক আচরণ করছে। তার পাখিরা তাকে বনের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে অ্যালান যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। সেই অ্যাডভেঞ্চারার রেভেন আর তার টিমকে শত শত গবলিন ঘিরে ধরেছে। রেভেন মারাত্মক আহত, রিটা একা লড়ছে আর মিলচি ভয়ে কাঁপছে। ঠিক যখন গবলিনরা রিটাকে কামড়ে দিতে যাবে তখনই এন্ট্রি নিল আমাদের হিরো। অ্যালান তার নতুন কেনা লোহার বলগুলো দিয়ে গবলিনদের নাক মুখ ফাটিয়ে দিল। কিন্তু সমস্যা একটা আছে, রেভেনের টিমের সামনে অ্যালান তার জাদুকরী সামনগুলো বের করতে পারবে না। তাই আজ তাকে নিজের হাতেই রক্ত ঝরাতে হবে। সে বড় ভাইয়ের দেওয়া খঞ্জরটা বের করল। এখন অ্যালান লেভেল 12, তার অ্যাটাক আর স্পিড 300-র ওপরে। ভাই, এটা তো পাগলামি। কোনো সামন ছাড়াই অ্যালান আর রিটা মিলে চোখের পলকে গবলিনদের কচুকাটা করে ফেলল। কিন্তু রেভেনের অবস্থা খুব খারাপ। মিলচি জানালো তার হিলিং ম্যাজিক শেষ। রিটা কান্নায় ভেঙে পড়ল, রেভেন প্লিজ আমাদের ছেড়ে যাস না। অ্যালান দেখল দেরি করলে রেভেন পটল তুলবে। সে তার ঘাস টাইপ সামান বিনসির তৈরি এক জাদুকরি পাতা বের করল। ওটা রেভেনের ক্ষতের উপর রাখা মাত্রই দারুণ টুইস্ট। কয়েক সেকেন্ডের মধ্যে গভীর ক্ষত একদম ভোজবাজির মতো উধাও। রেভেন চোখ মেলতেই রিটা আর মিলচির মুখে হাসি ফুটল। রেভেনকে বাঁচানোর পর অ্যালান রিটার সামান্য চোটগুলো সারিয়ে দিল তার জাদুকরি পাতা দিয়ে। মিলচি তো অবাক, ভাই এত দামি হিলিং আইটেম আমাদের জন্য খরচ করলি? অ্যালান ওসব পাত্তা না দিয়ে কেটে পড়ার ধান্দায় ছিল, কিন্তু রেভেন তাকে চিনে ফেলল। আরে তুই তো সেই গিল্ডের পিচ্চিটা, তুই আজ আমাদের জীবন বাঁচালি ভাই। অ্যালান শুধু একটা অনুরোধ করল, কাউকে আমার কথা বলবেন না। বিনিময়ে সে 100টা র্যাঙ্ক ম্যাজিক স্টোন চাইল। রেভেন তো অবাক, মাত্র এইটুকু? তারা কথা দিল 1 সপ্তাহের মধ্যে পাথরগুলো জোগাড় করে দেবে। অ্যালান একটা দারুণ জিনিস আবিষ্কার করল। তার বাবার ক্ষত সারতে সময় লেগেছিল 1 মাস, কারণ সেই ফুলটা ছিল পার্সেন্টেজ ভিত্তিক হিলিং, আর এই পাতাটা হলো ফিক্সড হিলিং, যা নিমিষেই জখম সারিয়ে দেয়। দারুণ টুইস্ট। আরেকটা জিনিস সে খেয়াল করল, পার্টিতে লড়লে এক্সপি ভাগ হয় না, শুধু 20% কমে যায়। এরপর অ্যালান তার বাজপাখি হকিন্সকে জেরা শুরু করল, তুই আমার অর্ডার অমান্য করলি কেন? হকিন্স মাথা নেড়ে জানালো সে আসলে ওই অ্যাডভেঞ্চারারদের বাঁচাতে চেয়েছিল। অ্যালান তো তার মানে আমার সামানগুলোর নিজস্ব বুদ্ধি আর বিবেক আছে। সে হকিন্সের কাছে ক্ষমা চাইল এবং বুঝল এই সামানগুলো স্রেফ পুতুল নয়, এরা রক্তমাংসের না হয়েও সত্যিকারের সাথী। প্রাসাদে ফেরার পর দিন শুরু হলো সেই আগের অত্যাচার। সেসিল এসে ফরমাইশ দিল, উঁচু তাক থেকে জ্যামের বয়ামটা পেরে দিত। অ্যালান মনে মনে ভাবল, হকিন্সরে যদি বলতে পারতাম তোরে কোনো পুকুরে চুবায় আসতে। হ্যাঁ। সেসিল জানালো সে জ্যাম দিয়ে কুকিজ বানাবে, কারণ তার বড় ভাই মিহাই সামনের বসন্তে বাড়ি ফিরছে। এই খবর শুনে অ্যালান এতটাই শকড হল যে তার ভারসাম্য বিগড়ে গেল। ধপাস, জ্যামের বয়াম ভেঙে চুরমার। কি হবে এখন? মিহাইয়ের ফেরার খবরে অ্যালান কেন এত ভয় পেল? সেসিলের সাথে কি তার এই জ্যাম কেলেঙ্কারির জন্য বড় কোনো শাস্তি অপেক্ষা করছে? আর মিহাই কি অ্যালানের গোপন ক্ষমতার কথা টের পেয়ে যাবে?